খান বাহাদুরের গেস্ট হাউস। বিশাল গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই যেন অন্য এক জগতের আবহাওয়া। চারদিকে আলোর ঝলকানি, দেশের নামকরা শিল্পপতি, ব্যবসায়ী, সিইও সবাই উপস্থিত। কিন্তু সে আনন্দঘন পরিবেশের আড়ালে লুকিয়েছিল এক অদৃশ্য উত্তেজনা। আর সে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল একজন মানুষ। বইয়ের হাত ধরে যখন আমি ধীরে ধীরে হলরুমের ভেতরে প্রবেশ করলাম, তখন একের পর এক দৃষ্টি কি আটকে পড়ল আমার উপর। প্রথমে একজন, তারপর দুজন, তারপর পুরো হলরুম। মুহূর্তের মধ্যে যেন ফিসফাস শুরু হয়ে গেল। ওই ছেলেটা নাকি খান বাহাদুরের যাকে খুঁজছে? অসম্ভব, সে এখানে এসেছে, নিজে পায়ে হেঁটে সিংহের গোয়ায় ঢুকছে। অনেকের হাতের গ্লাস মাঝ আকাশেই থেমে গেল। কেউ অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইল, কেউ চোখ কসলালো, কারো আবার বুকের ভেতর হঠাৎ কাঁপুনি অনুভব করলো। কারণ তারা সবাই সেই ছবিটা দেখেছিল 2 মাস আগে। খান বাহাদুর নিজ হাতে যে যুবকের ছবি পুরো বিজনেস জগৎকে দেখিয়েছিল, আর সেই মানুষটি তাদের সামনে দাঁড়িয়ে, তাও আবার মাথা উঁচু করে, মুখে ভয় নামক কোনো কিছুর ছাপ নেই। যেন সে অতিথি নয়, বরং এই যুদ্ধক্ষেত্রের প্রকৃত মালিক। হঠাৎ মিম টেক্সটাইলের কোম্পানির সিইও হাবিব সাহেব দ্রুত পায়ে এগিয়ে এলেন। তার চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। মাসুদ খানের সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, মিস্টার মাসুদ খান, আপনি মনে হয় জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছেন। কথাটা শুনেই মাসুদ খান ভুরু কুঁচকে তাকালেন। কি বলতে চাচ্ছেন মিস্টার হাবিব? হাবিব সাহেব গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আপনি বুঝতেও পারছেন না আপনি কি আগুন নিজের ঘরে এনেছেন। তিনি আঙ্গুল তুলে আমার দিকে ইঙ্গিত করলেন। এই ছেলেটা হচ্ছে খান বাহাদুরের সবচেয়ে বড় শত্রু, আর আপনি তাকে নিজের পাশে বসিয়ে রেখেছেন। খান বাহাদুর যদি জানতে পারে, তাহলে শুধু আপনার কোম্পানি না, আপনার পুরো বংশের অস্তিত্ব পর্যন্ত মুছে দিতে পারে। কথাগুলো শুনে মাসুদ খানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কেউ যেন তার হৃদয়টা মুঠো করে চেপে ধরেছে। হাবিব এবার সরাসরি আমার দিকে তাকালেন, চোখে করুণা আর সতর্কতার মিশ্র ছাপ। তোমার নামটা আমার মনে নেই ছেলে। আজকের পর থেকে নিজের আর মাসুদ খানের জীবনের উল্টো গণনা শুরু করে দাও। পুরো হলরুম নিস্তব্ধ। সবার চোখ এখন আমার দিকে, কিন্তু আমার মুখে কোনো ভয় নেই, বরং ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি। চল শক্ত করে সে বলল, মিস্টার হাবিব, এটা আমাদের বিষয়। আর খান বাহাদুরকে আপনার মতো কাপুরুষ ভয় পায়, আমার মতো মানুষ নয়। বাক্যটাতে যেন বজ্রপাত হয়ে আঘাত করলো। হাবিব সাহেব থমকে গেলেন, চোখ বড় হয়ে গেল। মনে হলো তিনি ভুল শুনেছেন। তার মনে শুধু একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এই ছেলেটাকে সত্যিই জানে সে কার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে? এরপর একে একে আরও কয়েকজন সিইও এগিয়ে এলেন। কেউ সহানুভূতি দেখানোর ভান করলো, কেউ বিদ্রুপ করলো, কেউ আবার প্রকাশ্যে অপমান করতে শুরু করলো। একজন বলল, মাসুদ সাহেব, ব্যবসা করতে করতে কি বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছেন? যে ছেলেকে পুরো দেশ খুঁজছে তাকে জামাই বানিয়েছেন। আরেকজন তার ছেলের হাসি দিয়ে বলল, আমার তো মনে হচ্ছে আপনি নিজের হাতে নিজের কোম্পানির কবর খুঁড়ছেন। খান বাহাদুরের বিরুদ্ধে গিয়ে কেউ কোনোদিন টিকতে পারেনি। তৃতীয় একজন গ্লাসে চুমুক দিয়ে বলল, সত্যি বলতে কি, আজকের পার্টির পরে আপনার কোম্পানির শেয়ার কিনতে কেউ আগ্রহী থাকবে না, কারণ সবাই জানে ডুবন্ত জাহাজে কেউ চড়ে না। চারপাশে চাপা হাসির শব্দ উঠল। সেই হাসি যেন সূচের মতো বিঁধতে লাগলো মাসুদ খানের বুকে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, কপালে ঘাম জমল, রাগে হাত কাঁপতে শুরু করলো। তার ইচ্ছে করছিল সবাইকে চিৎকার করে থামিয়ে দিতে, কিন্তু পারছিলেন না, কারণ তাদের কথাগুলোর পেছনে ছিল খান বাহাদুরের ভয়ে। এক ভয় যা বছরের পর বছর ধরে পুরো বিজনেস জগৎকে শাসন করেছে। মাসুদ খান দাঁতে দাঁত চেপে আমার দিকে তাকালেন, মনে মনে বললেন, এই ছেলেটা আমাকে একদিন হার্ট অ্যাটাক করে ছাড়বে। কিন্তু আশ্চর্যের বিষয়, যে কথাগুলো শুনে একজন মানুষের ভেঙে পড়ার কথা, সেই আমি নির্বিকার। আমি শুধু চারদিকে তাকিয়ে রইলাম। আমার চোখে ছিল অদ্ভুত এক শান্তি, আর সেই শান্তি দেখে মাসুদ খানের বুকের ভেতর অকারণে আরও ভয়ে জমতে শুরু করলো। কারণ তিনি বুঝতে পারছিলেন, যে মানুষ ঝড়ের আগেও হাসতে পারে, সে হয় সম্পূর্ণ পাগল, নয়তো ভয়ঙ্কর কিছু জানে, যা অন্য কেউ জানে না। হঠাৎই ভিড়ের মাঝখান ছেড়ে সামনে এগিয়ে এলেন আরকে টেক্সটাইলের সিইও আমজাদ আহমেদ। তার ঠোঁটের কোণে তার ছেলের হাসি, চোখে অবজ্ঞার ছাপ। আমার সামনে দাঁড়িয়ে তিনি বললেন, মিস্টার, তোমাকে দেখে তো যথেষ্ট বুদ্ধিমান মনে হয়। মাসুদ খান না হয় বয়সের ভরে বা আবেগে ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তোমার কি হয়েছে? চারপাশে থাকা কয়েকজন সিইও মুচকি হাসলো। আমজাদ আহমেদ আবার বললেন, খান বাহাদুরকে জানো? তিনি এই দেশের ব্যবসা জগতে এক অদম্য সিংহ, আর তোমরা আজ স্বেচ্ছায় সেই সিংহের গুহায় ঢুকে পড়েছো। বিশ্বাস করো, আজ তোমরা দুজনেই সেই সিংহের শিকার হতে চলেছ। কথা শেষ করে তিনি অট্ট হাসিতে ফেটে পড়ল। তার হাসির সঙ্গে তাল মিলিয়ে আরও কয়েকজন ব্যবসায়ী হাসতে শুরু করলো। কিন্তু সবার বিস্ময়ের সীমা রইল না যখন আমি হেসে উঠলাম। না,
সেই হাসিতে কোনো ভয় ছিল না, সেই হাসিতে ছিল অদ্ভুত এক আত্মবিশ্বাস। আমি ধীরে ধীরে মাথা তুলে চারপাশে তাকালাম। তারপর, হ্যাঁ, এটা সিংহের গুহা, কিন্তু দুর্ভাগ্যবশত এই গুহার সবচেয়ে বড় সিংহ আমি নিজেই। মুহূর্তের মধ্যে পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল, যেন সময় নিজেই থমকে দাঁড়িয়েছে। একজন সিইউর হাতে ধরা গ্লাস কেঁপে উঠল, আরেকজনের ঠোঁটের কোণে হাসি মিলে গেল। কেউ অবিশ্বাসে তাকিয়ে আছে, কেউ মনে মনে ভাবছে, এই ছেলেটা কি পাগল, নাকি সত্যি এমন কিছু জানে যা আমরা জানি না? মিম টেক্সটাইলের সিইও হাবিব প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু কয়েক সেকেন্ড পরেই তিনি হো হো করে এসে উঠলেন। দেখেছ, মাসুদ খানের সঙ্গে থাকতে থাকতে ছেলেরাও পাগল হয়ে গেছে। তার কথায় কয়েকজন সিইও আবার এসে উঠল। একজন বলল, খান বাহাদুরের সামনে দাঁড়িয়ে নিজেকে সিংহ বলবে? আরেকজন তার ছেলে সুরেই বলল। আমার মনে হয় আজকের পার্টির সবচেয়ে বড় বিনোদন এই ছেলেটা। তৃতীয়জন মাথা নেড়ে বলল, খান বাহাদুর যদি শুনি তাহলে এই ছেলেটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আরেকজন ফিসফিস করেই বলল। মাসুদ খান নিজের হাতে নিজের কবর খুঁড়ছেন। কটাক্ষ, বিদ্রুপ আর তুচ্ছ তার ছেলের বৃষ্টি নেমে এলো চারদিক থেকে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার মুখের হাসি একটু মুছে গেল না, যেন আমি সব শুনছি না। আর এই দৃশ্য দেখে মাসুদ খানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাগ, ভয়, উদ্বেগ সব মিলে তার শ্বাস ভারী হয়ে আসতে লাগলো। তিনি মনে মনে শুধু একটা কথাই বললেন, ইলাম, তুমি কি সত্যি জানো তুমি কার বিরুদ্ধে দাঁড়িয়েছো? ঠিক তখনই পুরো গেস্ট হাউস জুড়ে ভেসে এলো ঘোষণার কণ্ঠ। অ্যাটেনশন প্লিজ, খান বাহাদুর তার পরিবার নিয়ে উপস্থিত হচ্ছেন, সবাই নিজ নিজ আসনে বসে পড়ুন। মুহূর্তের মধ্যেই চারপাশে কোলাহল থেমে গেল। সবাই দ্রুত নিজেদের আসনে গিয়ে বসলো। কয়েক সেকেন্ড পর প্রধান প্রবেশদ্বার দিয়ে ধীর পদক্ষেপে ভেতরে প্রবেশ করলেন খান বাহাদুর। তার পাশে অরুমিতা, তার মা, আর একটু পেছনেই ইব্রাহিম খান ও শারমিন খান ও অরুর মা সামিরা খান। তাদের প্রবেশের সঙ্গে সঙ্গেই পুরো হলরুমের পরিবেশ বদলে গেল, যেন কোনো মানুষের নয়, একটি ভয়ঙ্কর শক্তির আগমন ঘটেছে। মাইক্রোফোন হাতে নিয়ে স্টেজে উঠলেন খান বাহাদুর। সবাই ভেবেছিল তিনি হয়তো অতিথিদের শুভেচ্ছা জানাবেন, কিন্তু না, তার প্রথম বাক্যেই সবার বুকের রক্ত হিম হয়ে গেল। শীতল ধারালো কণ্ঠে তিনি বললেন, আজ আমি সেই কোম্পানির কথা বলবো যে কোম্পানি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এক মুহূর্তে পুরো হলরুমে মৃত্যুসম নীরবতা নেমে এলো। অনেক সিইওর হাত কাঁপতে শুরু করলো, কারো গলা শুকিয়ে গেল, কারো কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো। মিম টেক্সটাইলের সিইও হাবিব ধীরে ধীরে মাথা গুছে মাসুদ খানের দিকে তাকালেন। তারপর ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। অন্যদিকে আমজাদ আহমদও গম্ভীর মুখে তাকিয়ে রইলেন মাসুদ খানের দিকে, তাদের চোখে স্পষ্ট লেখা, আজ তোমার সেই দিন। আর মাসুদ খান, তার অবস্থা তখন ভয়াবহ, হাত কাঁপছে, গলা শুকেও কাট, বুকের ভেতরে এই স্পন্দন যেন যুদ্ধের ঢোলের মতো বাজছে। রাগে, ভয়ে আর উদ্বেগে তিনি পাশে ফিরে তাকালেন আমার দিকে, কিন্তু সেখানে কোনো ভয় নেই, উদ্বেগ নেই, বরং আমার ঠোঁটে ফুটে আছে এক রহস্যময় হাসি। যে হাসি দেখে মাসুদ খানের বুকের ভেতর আবারও কেঁপে উঠল, কারণ তিনি বুঝতে পারছিলেন না যে আমি কি ভয়ঙ্কর বিপদের কথা বুঝতে পারছি না, নাকি এমন কোনো সত্য জানি যা পুরো হলরুমের কেউ জানে না। গেস্ট হাউসের বিশাল হলরুম, নীরবতা যেন ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। মঞ্চের উপর দাঁড়িয়ে আছে খান বাহাদুর। বয়স ৮০ ছুঁই ছুঁই হলেও তার কণ্ঠের গর্জনে এখনও বহু মানুষের বুক কেঁপে ওঠে। চারদিকে বসে আছে দেশের নামকরা শিল্পপতি, ব্যবসায়ী, বিভিন্ন কোম্পানির এমডি ও সিইওরা। কিন্তু আজ কারো মুখে হাসি নেই, কারণ সবাই জানে খান বাহাদুর যখন এভাবে মঞ্চে ওঠেন তখন ঝড় আসবেই। খান বাহাদুর মাইক্রোফোনটা শক্ত করে ধরে আবার বললেন, আমি বরাবর বলেছি মাসুদ খানের কোম্পানিকে কেউ সাহায্য করবে না, কিন্তু আমার চোখ ফাঁকি দিয়ে আমার পেছনে লুকিয়ে কেউ না কেউ তাকে সাহায্য করছে। তার কণ্ঠ ধীরে ধীরে আরো ভারী হয়ে উঠল। লন্ডন থেকে ৩,০০০ কোটি টাকার অর্ডার এনেছে মাসুদ খান এবং মাত্র ২ মাসে সেই প্রজেক্ট সম্পূর্ণ করেছে। কথাটা শুনতেই পুরো হলরুমে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। একের পর এক সিইও বিস্ময় একে অপরের দিকে তাকাতে লাগলো। কারো চোখ কপাল উঠে গেছে, কারো মুখ হা হয়ে গেছে, কারণ তারা সবাই জানে মাসুদ খানের বর্তমান ফ্যাক্টরির সক্ষমতা নিয়ে এমন প্রজেক্ট শেষ করা প্রায় অসম্ভব। একজন সিইও ফিসফিস করে বলল, অসম্ভব। আরেকজন গিলে ফেলল শুকনো ঢোক। 2 মাসে 3,000 কোটি টাকার কাজ, এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই ধাম, খান বাহাদুর সামনে রাখা টেবিলে এমন জোরে এক আঘাত করলেন যেন পুরো হল কেঁপে উঠল। অনেকের বুক ধুক করে উঠল, কেউ কেউ চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠল। রাগে খান বাহাদুরের চোখ রক্তবর্ণ হয়ে উঠেছে। তাহলে বলো কিভাবে সম্ভব হলো? কেউ সাহায্য না করলে এই কাজ কখনো শেষ করা যেত না। তার গর্জনে যেন চার দেয়ালে প্রতিধ্বনি হতে লাগলো। হলরুমে বসে থাকা মানুষগুলোর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল।
কারো হাত কাঁপছে, কারো কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। সবাই এখন শুধু একটা কথাই ভাবছে, কে সেই কোম্পানি, কে সেই মানুষ যে খান বাহাদুরের নিষেধ অমান্য করার সাহস দেখিয়েছে। খান বাহাদুর ধীরে ধীরে সবার দিকে তাকালেন। তার চোখে তখন এমন এক ভয়ঙ্কর আগুন জ্বলছে, যা দেখে মনে হচ্ছে তিনি কাউকে জীবন্ত গেলে ফেলতেও দ্বিধা করবেন না। এরপর ঠান্ডা অথচ হাড়হিম করা কণ্ঠে বললেন, যে কোম্পানি এই কাজ করেছে সেই কোম্পানির মালিক এমডি বা সিইওকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, নিজে এসে আমার পায়ে পড়ে ক্ষমা চাইবে। আর যদি আমাকে নিজে খুঁজে বের করতে হয় তাহলে আমি ওয়াদা করছি শুধু কোম্পানি নয়, তার পুরো বংশের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে দেব। কথাগুলো শেষ হতে পুরো হলরুমে মৃত্যুর নীরবতা নেমে এলো। কেউ নড়ছে না, কেউ শ্বাস নেওয়ার শব্দ পর্যন্ত করছে না। অনেক সিইওর মনে হচ্ছে আজ হয়তো কোনো না কোনো কোম্পানির শেষ দিন। মিম টেক্সটাইলের সিইও হাবিব মুসকে আসলো। তার দৃষ্টি গিয়ে থামলো মাসুদ খানের ওপর, চোখে স্পষ্ট বিদ্রুপ। আরকে টেক্সটাইলের সিইও আমজাদ আহমেদও অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মাসুদ খানের দিকে। মনে হচ্ছে তার আগেভাগে তার পরিণতি দেখে ফেলেছে। এদিকে মাসুদ খানের অবস্থা সবচেয়ে করুণ। তার হাতের আঙ্গুল কাঁপছে, কপাল ভিজে গেছে ঘামে, হৃৎপিণ্ড যেন বুক ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আর তার সমস্ত রাগ এসে জমেছে একটা মানুষের ওপর। তিনি আমার দিকে দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছেন, মনে মনে বলছে, আমি বলেছিলাম না আসতে, আমি বলেছিলাম পালিয়ে যেতে, এখন সব শেষ। কিন্তু ঠিক তখনই পুরো হলরুমকে স্তব্ধ করে দিয়ে একটি চেয়ার সরে যাওয়ার শব্দ শোনা গেল। কর্কশ, ধীর কিন্তু ভয়ঙ্কর। সবাই একসাথে ঘুরে তাকালো। দেখলো আমি দাঁড়িয়ে আছি। আমার মুখে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, বরং চোখে জ্বলছে এক অদ্ভুত আত্মবিশ্বাস, যেন আমি শিকার নই, শিকারী। পরক্ষণেই, মিস্টার খান বাহাদুর, তাহলে আপনি নিজে নিজের পায়ে পড়ে যান। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, পুরো হলরুম নিথর। কারণ নিঃশ্বাস চলছে কিনা তা বোঝা যাচ্ছে না। এরপর আমি আবারও বললাম, কারণ মাসুদ খানকে সাহায্য করেছেন আপনি নিজেই। এমন সময় ধপ করে শব্দ। কোথাও থেকে একজনের হাত থেকে পানির গ্লাস পড়ে ভেঙে গেল। কেউ দাঁড়িয়ে পড়ল, কেউ চেয়ার আঁকড়ে ধরল, কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আমি কি সত্যি খান বাহাদুরকে এই কথা বললাম? সবার সামনে, তারই নিজের গেস্ট হাউসে। এদিকে খান বাহাদুরের মুখের রং মুহূর্তে বদলে গেল। চোখ দুটো রক্তের মতো লাল হয়ে উঠল। রাগে তার বুক ওঠানামা করছে। তিনি ধীরে ধীরে তাকালেন আর প্রথমবারের মতো দেখলেন আমাকে। অন্যদিকে হলরুমে বসে থাকা সিউদের অবস্থাও কম ভয়াবহ নয়। কিছুক্ষণ আগেও যারা আমাকে নিয়ে হাসাহাসি করছিল, কটাক্ষ করছিল, তারা এখন পাথরের মূর্তির মতো বসে আছে। হাবিবের ঠোঁটের হাসি উধাও। আমজাদ আহমেদের চোখ প্রায় কোটর থেকে বেরিয়ে আসার অবস্থা। অনেকের মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই ছেলেটা মানুষ তো নাকি পাগল, নাকি এমন কেউ যাকে আমরা এখনো চিনতেই পারিনি? আর ঠিক সেই মুহূর্তে গেস্ট হাউসের বাতাস ভারী হয়ে উঠল। কারণ সবাই বুঝতে পারলো আজ শুধু একটা পার্টি হচ্ছে না, আজ শুরু হতে যাচ্ছে এমন সংঘর্ষ যার অভিঘাতে হয়তো বাংলাদেশের ব্যবসায়িক জগৎটাই কেঁপে উঠবে। আমার কথাটা যেন বজ্রপাতের মধ্যে আঘাত করছিল পুরো হলরুমে। আমি আবারও বলে উঠলাম, কারণ মাসুদ খানের 3,000 কোটি টাকার প্রজেক্ট সফল হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আপনারই মিস্টার খান বাহাদুর। আমার কথাটা শেষ হতেই চারদিকে এমন নীরবতা নেমে এলো, যেন শত শত মানুষের ভিড়ের মাঝেও পৃথিবী হঠাৎ শব্দ হারিয়ে ফেলেছে। খান বাহাদুরের চোখ ধীরে ধীরে শুরু হয়ে এলো। তারপর বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, কে বললো এটা? তার কণ্ঠে এমন এক ভয়ঙ্কর শীতলতা ছিল যা শুনে অনেকের বুক কেঁপে উঠল। কিন্তু আমার কোনো পরিবর্তন নেই, বরং ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। বয়স হয়েছে তাই কানে কম শুনেছেন। আমি বলেছি নিজের পায়ে নিজেই পড়ে ক্ষমা চেয়ে নিন। কারণ মাসুদ খানের 3,000 কোটি টাকার প্রজেক্ট সময় মতো শেষ হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আপনারই। ধপ করে শব্দ, মনে হলো কারো বুকের ভিতর বিস্ফোরণ ঘটেছে। অনেক সিইও অবিশ্বাসে একে অপরের দিকে তাকালো। এতক্ষণে খান বাহাদুর যতটা রেগেছিলেন তার চেয়ে 1000 গুণ বেশি রেগে গেলেন এই কারণে যে আমি এই কথাগুলো বললাম। ঠিক তখনই অরুমিতার চোখ গিয়ে পড়ল আমার মুখের ওপর। আর পর মুহূর্তে তার শরীর কেঁপে উঠল, এমনভাবে কেঁপে উঠল যে সে প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। সৌভাগ্যবশত তার মা সামিরা খান দ্রুত তাকে ধরে ফেললেন। অরুমিতার মুখের রং উধাও, হাত পা ঠান্ডা হয়ে আসছে। তার মনে হচ্ছিল যেন অতীতের কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন হঠাৎ বাস্তব হয়ে সামনে দাঁড়িয়ে গেছে। খান বাহাদুর দাঁতে দাঁত চেপে বললেন, আব্রাহাম, তোর এত বড় সাহস, তুই আমাকে কটাক্ষ করে কথা বলিস? এমনিতেই তোকে আমি খুঁজছি। কথাগুলো পুরো হলরুমে প্রতিধ্বনিত হলো, কিন্তু আমি বুড়ো পর্যন্ত কোসকালাম না, বরং ধীরে ধীরে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম। তারপর 1 পা 2 পা 3 পা সোজা মঞ্চের দিকে হাঁটতে শুরু করলাম। আমার প্রতিটি পদক্ষেপ যেন উপস্থিত মানুষগুলোর হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। মাসুদ খানের অবস্থা তখন ভয়াবহ। তার হাত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ, মনে হচ্ছে বুকের ভেতর হৃৎপিণ্ডটা এখনই বেরিয়ে আসবে।
তিনি অসহায় চোখে আমার দিকে তাকিয়ে আছেন। অন্যদিকে উপস্থিত সব সিউ বিস্ময়ে হতবাক। কারো চোখে অবিশ্বাস, কারো চোখে আতঙ্ক, কারো চোখে কৌতূহল। অরুমিতা থরথর করে কাঁপছে। তার নখ নিজের হাতুর তালুতে বসে গেছে। মনে হচ্ছে যেন যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। তার গলা শুকিয়ে গেছে। মনে মনে শুধু একটা কথাই ঘুরছে। ইলহাম ভাই, তুমি কি করতে যাচ্ছ? আমি মঞ্চের আরও কাছে গিয়ে থামলাম। তারপর স্থির চোখে খান বাহাদুরের দিকে তাকিয়ে বললাম, একটু আগে আপনি বললেন যে কোম্পানি মাসুদ খানকে সাহায্য করেছে সেজন্য আপনার পায়ে পড়ে ক্ষমা চায়, কিন্তু সাহায্য তো আপনিই করেছেন মিস্টার খান বাহাদুর। শব্দগুলো চুরি হয়ে কেটে গেল চারপাশের বাতাসে। পুরো হলরুমের মানুষের নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কেউ মনে করছে এটা হয়তো দুঃস্বপ্ন। হঠাৎ খান বাহাদুর বজ্র গর্জনের মতো চিৎকার করে উঠলেন, তোর সাহস অনেক বেড়ে গেছে আব্রাহাম। তোকে আবার জেলে পাঠাতে হবে, না হয় তোর অস্তিত্ব পৃথিবী থেকে মুছে দিতে হবে। এই কথা শুনে ময়ের বুক ধুক করে উঠল। তার চোখে ভয় স্পষ্ট ফুটে উঠল। মনে হচ্ছিল অদৃশ্য কোনো অন্ধকার ধীরে ধীরে তাদের গিলে ফেলছে। পাশ থেকে মাসুদ খান ফিসফিস করে বললেন, আমি বলেছিলাম লন্ডন চলে যেতে, কিন্তু তোরা শুনলি না। এখন বুঝবি খান বাহাদুরের আসলে কি জিনিস। অন্যদিকে অনেক সিওয়ের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠেছে। তারা যেন অপেক্ষা করছিল এই মুহূর্তটার জন্য। কিন্তু আমি এখনও স্থির। আমার চোখে এখনও সেই ভয়ঙ্কর আত্মবিশ্বাস। মিস্টার খান বাহাদুর, সব কিছু এত সহজ না। আমি এতদিন চুপ ছিলাম, সময়ের অপেক্ষা করছিলাম। আর আজ আমি কথা দিচ্ছি, তোমার অহংকার, তোমার সাম্রাজ্য তোমার চোখের সামনেই ধ্বংস করে দেব। কথাগুলো এমনভাবে উচ্চারিত হলো যে অনেক কিশোরীলে কাটা দিয়ে উঠল। কিছু সিউ অনিচ্ছা সত্ত্বেও ঢোক গেল, কারণ তারা প্রথমবার অনুভব করলো এটা শুধু রাগ নয়, এটা প্রতিশোধের ঘোষণা। খান বাহাদুরের মুখ রক্তবর্ণ হয়ে উঠল। তিনি মাইক্রোফোন ছুঁড়ে ফেলে গর্জে উঠলেন, ধরো ওকে, এখনই ধরো। সঙ্গে সঙ্গে দুজন বিশাল দেহী বডিগার্ড ঝাঁপিয়ে পড়ল আমার দিকে। কিন্তু পরের কয়েক সেকেন্ডে যা ঘটল তা দেখে উপস্থিত মানুষগুলোর চোখ বিস্ফোরিত হয়ে গেল। প্রথম বডিগার্ড আমার দিকে হাত বাড়াতেই ধাম, সে মাটিতে ছিটকে পড়ল। দ্বিতীয়জন আক্রমণ করতে এগোতেই আরেকটি প্রচণ্ড আঘাতে সেও মেঝেতে গড়িয়ে পড়ল। দুজনেই কাতরাতে লাগলো। আর আমি দাঁড়িয়ে রইলাম ঠিক আগের জায়গাতেই, যেন কিছু হয়নি। পুরো হলরুমে শোরগোল শুরু হয়ে গেল। অনেকের চোখে আতঙ্ক, অনেকের চোখে বিস্ময়, আর খান বাহাদুরের চোখে জ্বলছে ভয়ঙ্কর আগুন। আমি ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বললাম, মিস্টার খান বাহাদুর, আমি আপনাকে কখনো ভয় পাইনি, আর কোনোদিন পাবও না। আর আপনি খুব ভালো করেই জানেন আমি কি করতে পারি। কথাটা শুনে খান বাহাদুরের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত ঝিলিক দেখা গেল, যেন বহুদিনের চাপা কোনো স্মৃতি হঠাৎই জেগে উঠেছে। আপনার মতো মানুষ অন্যের ভালো কখনো সহ্য করতে পারে না, কারণ আপনি ক্ষমতা ভালোবাসেন, মানুষকে নয়। ধাম করে এক শব্দ। খান বাহাদুর রাগের সামনে ভারী টেবিলে এমন জোরে আঘাত করলেন যে টেবিল কেঁপে উঠল, গ্লাসগুলো ঝনঝন করে উঠল। কয়েকজন মহিলা ভয়ে চমকে উঠলেন। পুরো পরিবেশ মুহূর্তেই থমথমা হয়ে গেল। বাংলাদেশের নামকরা শিল্পপতি, ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তিরা সবাই উপস্থিত, কিন্তু কেউ একটি শব্দ উচ্চারণ করছে না, কারণ সবাই বুঝতে পারছে খান বাহাদুর কেঁপে উঠেছেন। আর ব্যবসা জগতের মানুষরা জানে, যখন খান বাহাদুর সত্যি কেঁপে ওঠেন তখন ঝড় শুধু শুরু হয় না, সব কিছু ভেঙে চড়ে দিয়ে যায়। পার্টি হলের ভেতর তখন যেন অদৃশ্য এক ঝড় বইছে। এক পাশে দাঁড়িয়ে আমি, আমার চোখে আগুন, মুখে কঠিন দৃঢ়তা। অন্য পাশে দাঁড়িয়ে দেশের প্রভাবশালী ব্যবসায়ীরা, যারা বছরের পর বছর খান বাহাদুরের ছায়াতলা থেকে নিজেদের সাম্রাজ্য গড়েছে। খান বাহাদুরের রাগানো মুখ দেখে অনেকেই সুযোগ বুঝে তাকে খুশি করার জন্য সামনে এগিয়ে এলো। সবার আগে গেলেন মিম টেক্সটাইল কোম্পানি সিউ হাবিব। ঠোঁটে অবজ্ঞার হাসি ঝুলিয়ে তিনি বললেন, এই মিস্টার, তোমার সাহস কী করে হয় খান সাহেবের সাথে এইভাবে কথা বলার? যার হয়ে কথা বলছো সেই মাসুদ খান একটা চুনোপুটি মাত্র। তার যোগ্যতাই নেই খান সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলার, আর সেখানে তুমি। কথা শেষ করেই তিনি তার ছেলের হাসি আসলেন। সাথে সাথে আরকে টেক্সটাইলের সিও আমজাদ আহমেদ এগিয়ে এলেন। তোর মতো ছেলেকে আমরা চাইলে 1 মিনিটে ব্যবসায়িক দুনিয়া থেকে গায়েব করে দিতে পারি। তুই বুঝতেই পারিসনি কোথায় এসে দাঁড়িয়েছিস। একে একে আরও কয়েকজন সিও সামনে এগিয়ে এলো। একজন বলল, আয়না নিজের চেহারাটা দেখেছিস? খান বাহাদুর যেখানে দাঁড়িয়ে আছে সেখানে তোর মতো মানুষের নাম উচ্চতার কারুরই যোগ্যতা নেই। আরেকজন ঠোঁট বাঁকিয়ে বলল, ব্যবসার জগতে তুই একটা ধূলিকণা, আর ধূলিকণা যদি পাহাড়ের সাথে ধাক্কা খায় তখন তার অস্তিত্ব থাকে না। তৃতীয়জন হাসতে হাসতে বলে উঠল, আজকালকার ছেলেপেলেরা 2 টাকা হাতে পেলে নিজেকে সম্রাট ভাবে। খান সাহেবের সামনে দাঁড়িয়ে বীরত্ব দেখাতে এসেছে। চতুর্থজন কটাক্ষ করল। আমার তো মনে হচ্ছে এই ছেলেটা মৃত্যুর পরোয়ানা নিজেই লিখে নিয়ে এসেছে।
পঞ্চমজন মাথা নেড়ে বলল, এমন বোকা মানুষ আমি জীবনেও দেখিনি। আগুনের সামনে দাঁড়িয়ে কেউ বলে আমি আগুনকে পুরাবো। ষষ্ঠজন গর্জে উঠল, খান সাহেব শুধু চাইলে আগামীকাল দেশের কোনো ব্যাংক, কোনো কোম্পানি, কোনো মানুষ তোর সাথে কাজ করবে না। তুই রাস্তায় নেমে ভিক্ষে করবি। একটার পর একটা অপমান, একটার পর একটা কটাক্ষ, চারপাশে তখন বিদ্রুপের হাসি। অনেক সিও মাথা নেড়ে সমর্থন দিচ্ছে, অনেক আবার আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমার শেষ সময় এসে গেছে। আর এসব দেখে মাসুদ খানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাগ, অপমান, অসহায়ত্ব আর আতঙ্ক মিলে তার অবস্থা করুণ হয়ে উঠল। তার মনে হচ্ছিল এই মুহূর্তে মাটির নিচে ঢুকে যেতে পারলে বাঁচতেন। চল শক্ত করে তিনি ময়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বললেন, তোদের স্বামী স্ত্রীর জন্য আজ আমার সব সম্মান শেষ হয়ে গেল। এত বছরের ব্যবসায়িক জীবনে যে অপমান পাইনি, আজ সেটা পেলাম। এখন শুধু আল্লাহর কাছে দোয়া কর তোর স্বামী যান আজ জীবিত বাড়ি ফিরতে পারে। যদি ফিরতে পারে তাহলে আমি তোদের আজই লন্ডন পাঠিয়ে দেব। বাবার মুখে এমন কথা শুনে ময়ের বুক হু করে উঠল। তার হাত পা ঠান্ডা হয়ে গেল, শরীর কেঁপে উঠল, চোখের কোণে জমে উঠল অশ্রু। তার মনে হচ্ছিল চারদিকে সবাই যেন আমাকে শিকার বানিয়ে ফেলতে চাইছে। এদিকে হাবিব আবারও গর্জে উঠল, সবাই মিলে একে এখানেই বেঁধে ফেলো। খান সাহেবের সাথে বেয়াদবির শাস্তি আজ এখানেই দিতে হবে। সাথে সাথে চারদিক থেকে সমর্থনের শব্দ ভেসে এলো। ঠিক বলেছে, বেঁধে ফেলো, শাস্তি দাও। খান সাহেবের অপমানের ফল ভোগ করতে হবে। মুহূর্তের মধ্যে পুরো হলরুম উত্তেজনায় ফেটে পড়ল। আর ঠিক তখনই খান বাহাদুর অট্টহাসিতে ফেটে পড়লেন। তার সে হাসি ছিল না কোনো সাধারণ হাসি, মনে হচ্ছিল শিকার সামনে পেয়ে কোনো হিংস্র জন্তু আনন্দে গর্জন করছে। তার হাসির প্রতিধ্বনি এক দেয়াল থেকে আরেক দেয়ালে ধাক্কা খেয়ে পুরো হলরুমকে আরও ভয়ঙ্কর করে তুলল। সেই হাসি শুনে অনেকের বুক কেঁপে উঠল, অনেকের গলা শুকিয়ে গেল। মোয়া নিজেকে সামলাতে পারল না, তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে ভয়ে, আতঙ্কে, অসহায়তায় কাঁপতে লাগলো। কিন্তু সবার সামনে দাঁড়িয়ে থাকা আমার মুখে কোনো ভয় ছিল না, বরং আমার চোয়াল আরও শক্ত হয়ে উঠছিল। চোখ দুটো ধীরে ধীরে রক্তবর্ণ হয়ে উঠছিল। আমার বুক ওঠানামা করছিল প্রবল ক্রোধে। মনে হচ্ছিল একটা সুপ্ত অগ্নিগিরি বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে আছি। তারপর হঠাৎই হলরুম কাঁপিয়ে স্টপ, আই সে স্টপ। আমার কণ্ঠের তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হলো বজ্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে পুরো হলরুম স্তব্ধ হয়ে গেল। যারা কয়েক সেকেন্ড আগে চিৎকার করছিল তাদের মুখ বন্ধ হয়ে গেল। যারা সামনে গিয়ে আসছিল তারা অজান্তে কয়েক কদম পিছিয়ে গেল। অনেকের বুক ধুক করে উঠল, কেউ কেউ ভয়ে ঢোক গেল। কিছু কিছু সিউর চোখ বিস্ময়ে এত বড় হয়ে গেল যে মনে হচ্ছিল চোখের মনে বেরিয়ে আসবে। এমনকি খান বাহাদুরের পাশে দাঁড়িয়ে থাকা অরুমিতার বুকও কেঁপে উঠল। আর মৌ সে বিস্মিত চোখে নিজের স্বামীর দিকে তাকিয়ে রইল, কারণ এই মুহূর্তে আমাকে কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল ঝড়, বজ্র আর আগুন মিলিয়ে তৈরি হওয়া এক ভয়ঙ্কর শক্তি, যার বিস্ফোরণ এখনো শুরু হয়নি। আমার চোখ দুটো তখন জ্বলন্ত অঙ্গারের মতো লাল হয়ে উঠেছে। চারপাশে শত শত মানুষ, দেশের নামকরা ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তিত্ব, ক্ষমতাবান পরিবার। কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল পুরো হলরুমে একাই দাঁড়িয়ে আছি আমি। হঠাৎই আমি বুক ভরা শ্বাস নিয়ে এমন গর্জন দিলাম যেন বজ্রপাত নেমে এলো পুরো গেস্ট হাউসের উপর। আমি কোনো রাস্তার এরাগেরা নই, আমাকে দমিয়ে রাখার সাধ্য কারো নেই, এমনকি খান বাহাদুরেরও না। কথাগুলো দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো। অনেকের বুক ধুক করে উঠল, কেউ অজান্তেই ঢোক গেল, কারো হাত থেকে পানির গ্লাস পড়ে মেঝেতে ভেঙে গেল। আরেকটা কথা, আজকের পর কেউ আমার সম্পর্কে একটা বাজে শব্দ উচ্চারণ করবে না। যে করবে তার জিভ কেটে ফেলতেও আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। কথাটা শুনে মুহূর্তের জন্য পুরো হলরুমে মৃত্যুসম নীরবতা নেমে এলো। কিছুক্ষণ আগে যারা চিৎকার করছিল, হুমকি দিচ্ছিল, তাদেরও মুখ শুকিয়ে গেল। কয়েকজন সিও অনুভব করলো তাদের কপালে ঠান্ডা ঘাম জমে গেছে। কারো বুকের ভেতর হৃদস্পন্দন এত জোরে চলছিল যে মনে হচ্ছিল আশেপাশে সবাই শুনতে পাচ্ছে। তবুও নিজের অহংকারে অন্ধ হয়ে মেম টেক্সটাইলের সিও হাবিব আবারও সামনে গেলেন। সে গলা উঁচু করে বলল, কে তুই? কি করবি? তোর মতো চুনিপুটিকে আমরা এখানেই মাটির নিচে পুঁতে ফেলতে পারি। হাবিবের কথা শেষ হওয়ার আগেই আমার চোখে ভয়ঙ্কর এক ঝিলিক দেখা দিল। তারপরে আমি বুক সোজা করে দাঁড়ালাম। মনে হলো পুরো হলরুমের বাতাস থেমে গেছে। আর পরের মুহূর্তেই আই এম ইলহাম, আব্রাহাম খান ইলহাম, কিং অফ বিজনেস মনস্টার অফ বাংলাদেশ। শব্দগুলো হলরুমে ছড়িয়ে পড়ল। তারপর যেন সময় থেমে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। মনে হচ্ছিল হঠাৎ করে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। এরপর এক অদৃশ্য আতঙ্ক যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল।
অনেক সিওর মুখের রং মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। কারো হাঁটু কেঁপে উঠল, কারো হাত থেকে মোবাইল পড়ে গেল, কারো চোখ এত বড় বড় হয়ে গেল যে চোখের মনি বেরিয়ে আসবে। মিম টেক্সটাইলের সিউ হাবিবের বুকের ভেতরটা ধপ করে নেমে গেল। তার মনে হলো কেউ যেন মাথার উপর থেকে আকাশ সরিয়ে নিয়েছে। মনে মনে সে কাঁপতে কাঁপতে বলল, এটাই তাহলে কিং অফ বিজনেস মাস্টার। আমি কি পাগল হয়ে গিয়েছিলাম? আমি না জেনে না বুঝে মৃত্যুর সাথেই ঝামেলা করতে নেমেছিলাম। হে আল্লাহ, আমি কি করলাম? অন্যদিকে আরকে টেক্সটাইলের সিউ আমজাদ আহমেদের ঠোঁট শুকিয়ে কাঠ, তার হাত কাঁপছে। মনে মনে সে বলল, ও মাই গড, আমি তো বাঘের লেজ না, পুরো বাঘের গলায় হাত দিয়ে টানাটানি করছিলাম। এখন যদি সে আমার দিকে তাকাও, আমি শেষ। পাশে দাঁড়িয়ে থাকা ইউনিভার্সাল টেক্সটাইলের চেয়ারম্যান রহমান সাহেবের মুখ প্যাকাশ হয়ে গেছে। তিনি মনে মনে বললেন, এই কারণে কি বিদেশি বিজনেস সার্কেলে তার নাম শুনলেই মানুষ চুপ হয়ে যেত? আমি ভেবেছিলাম সব গল্প, কিন্তু আজ বুঝলাম গল্প না, বাস্তব আরও ভয়ঙ্কর। আরেকজন সিউ শাহরিয়ার গ্রুপের প্রধান নিজের কাপা হাত লুকাতে লুকাতে মনে মনে বলল, যে ছেলের বিরুদ্ধে খান বাহাদুর নিজে যুদ্ধ ঘোষণা করেছে সে সাধারণ কেউ হতে পারে না। আজ বুঝলাম আমি কত বড় ভুল করেছিলাম। এক কোণে দাঁড়িয়ে থাকা রিয়াজ ইন্ডাস্ট্রিজের মালিক বুক ধরপড় করছে তার। মনে মনে বলল, আমরা এতক্ষণ যাকে অপমান করেছি সে বাংলাদেশের ব্যবসা জগতের জীবন্ত মাস্টার। এটা যদি বাইরে ছড়ায় আমাদেরই সম্মান শেষ। আরেকজন শিল্পপতি মনে মনে শুধু একটা কথাই বলছিল, খান বাহাদুর কিং অফ বিজনেস মাস্টার। আজ দুইটা দানব মুখোমুখি দাঁড়িয়ে আছে, এই লড়াইয়ে বাংলাদেশ কেঁপে উঠবে। এদিকে মাসুদ খান, তিনি যেন পাথরের মূর্তি হয়ে গেছেন। তার চোখ বড় বড় হয়ে আছে, নিঃশ্বাস নিতে পর্যন্ত ভুলে গেছেন। কানে যেন বারবার একই শব্দ বাজছে, কিং অফ বিজনেস মনস্টার, কিং অফ বিজনেস মনস্টার। তার মনে পড়ছে দাদা ভাইয়ের কথা, মনে পড়ছে আমার অদ্ভুত আত্মবিশ্বাস, মনে পড়ছে সেই রহস্যময় হাসি। হঠাৎই তার ঠোঁট কেঁপে উঠল। মনে মনে বলল, তাহলে তাহলে এতদিন আমার বাড়িতে আমার মেয়ের স্বামী হয়ে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ব্যবসায়ী বাস করেছিল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। এমন ধাক্কা জীবনে কখনো পাননি তিনি। আর মৌ, সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার আঙুলগুলো কাঁপছে, চোখ বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে চারপাশে ঝাপসা হয়ে আসছে। তার মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, আব্রাহাম, আমার আব্রাহাম। এই মানুষটা আসলে কে? আমি এতদিন কার পাশে ঘুমিয়েছি, কার ভালোবাসায় নিজেকে সঁপে দিয়েছি। তার বুকের ভিতর দর্প শব্দ বাড়তে লাগলো। কিন্তু আশ্চর্যের বিষয়ে ভয়ের চেয়ে গর্বটাই বেশি অনুভব করলো সে। কারণ পুরো হলরুম যেখানে আতঙ্কে জমে গেছে, সেখানে আমি দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে। আর সবার সামনে দাঁড়িয়ে থাকা খান বাহাদুরের চোখও প্রথমবারের মতো দেখা গেল এক অদ্ভুত, গভীর, বিপজ্জনক নীরবতা। যেন বহু বছরের অপেক্ষার পর সে অবশেষে তার প্রকৃত প্রতিপক্ষকে সামনে পেয়েছে। মাসুদ খানের মাথার ভেতর তখন যেন ঝড় বয়ে যাচ্ছে। একের পর এক বিস্ফোরণের মতো সত্য সামনে আসছে, আর তিনি কোনো কিছুর হিসাব মেলাতে পারছেন না। তার বুকের ভেতর দুকপুক শব্দ বাড়তেই থাকলো। কিং অফ বিজনেস মনস্টার, এই নামটা যেন তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। হঠাৎ তার মনে পড়ল বহু বছরের পুরনো কিছু ঘটনা, কিছু মুখ, কিছু স্মৃতি, কিছু অসমাপ্ত প্রশ্ন। আর পরক্ষণেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মনে মনে ফিসফিস করে উঠলেন, কিং অফ বিজনেস মাস্টার আফরাইম খান ইলহাম। খান বাহাদুরের নাতির নামও তো ইলহাম। তাহলে তাহলে কি? কথাটা সম্পূর্ণ করার সাহসও পেলেন না তিনি। এদিকে উপস্থিত সিউদের মুখে তখন আর আগের সাহস নেই। কয়েক মিনিট আগেও যারা আমাকে অপমান করছিল, তারা এখন ভীতু চোখে একে অপরের দিকে তাকাচ্ছে। অবশেষে একজন কাপা গলায় বলল, স্যার, আমরা আপনাদের এই ঝামেলার মধ্যে নেই। আরেকজন দ্রুত বলে উঠল, জি স্যার, এটা আপনাদের বিষয়। পরক্ষণেই সবাই সমস্বরে মাথা নাড়ল। আর আমি চারপাশে তাকিয়ে বললাম, তাহলে সবাই চুপচাপ এখান থেকে চলে যান। এক মুহূর্ত দেরি করলো না কেউ। মনে হচ্ছিল সবাই মুক্তির পথ পেয়ে গেছে। একজন, দুজন, তিনজন, একে একে পুরো হলরুম ফাঁকা হতে শুরু করলো। যারা কিছুক্ষণ আগেও খান বাহাদুরের প্রশংসায় পঞ্চমুখ ছিল, তারাই এখন মাথা নিচু করে গেস্ট হাউস ছেড়ে চলে যাচ্ছে। মাত্র কয়েক মিনিটের মধ্যে বিশাল হলরুম প্রায় খালি হয়ে গেল। চারদিকে নেমে এলো অদ্ভুত এক নীরবতা। সেই নীরবতা ভেঙে খান বাহাদুর বজ্রকণ্ঠে গর্জে উঠলেন, ইলহাম, তোকে আমি শেষ করে দেব। তুই খুব বড় ভুল করে ফেলেছিস। তার কণ্ঠের তীব্রতায় আশেপাশের বাতাস পর্যন্ত কেঁপে উঠল। তখন অরুমিতা বিদ্যু চোখের সামনে এগিয়ে এলো, তার গলা কাঁপছে। তো দাদু, সে বলেছে আপনি নিজেই মাসুদ খানকে সাহায্য করেছেন। এত বড় অপবাদ! কথাটা শেষ হতে আমি অট্টহাসিতে ফেটে পড়লাম। আমার সে হাসিতে বিদ্রুপ ছিল, অহংকার ছিল,
আর ছিল এমন এক আত্মবিশ্বাস যা উপস্থিত সবাইকে অস্বস্তিতে ফেলে দিল। মিস অরুমিতা, আমাকে তুমি খুব ভালো করেই চেনো, আমি কখনো মিথ্যা বলি না। খান বাহাদুরের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। তিনি সামনে থাকা টেবিলে এমন জোরে ঘুষি মারলেন যে পানির গ্লাস মেঝেতে পড়ে ভেঙে গেল। প্রমাণ? কি প্রমাণ আছে তোর কাছে? আমার ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠল। প্রমাণ? তাহলে শুনুন, আপনি যে 1000 কোটি টাকার দুটো প্রজেক্ট মিম টেক্সটাইলকে দিয়েছিলেন, ওটাই ছিল আমার প্রথম চাল। কথাটা শুনে সবাই চমকে গেল। আমি আবারও বললাম, সেই 2 প্রজেক্টের পুরো পরিকল্পনা আমি করেছিলাম। প্রতিটা হিসাব, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সিদ্ধান্ত, সব কিছু। আমার চোখ সরাসরি খান বাহাদুরের চোখে স্থির হলো। আর আপনি এই বয়সেও আমার পাতা ফাঁদে পা দিলেন? মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ বদলে গেল। খান বাহাদুরের মুখের রং পাল্টে গেল। প্রথমবারের মতো তার চোখে বিস্ময়ের ছায়া দেখা দিল। তার বুকের ভেতর যেন কেউ আগুন জ্বালিয়ে দিচ্ছে। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে ছেলেটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন বলে ভেবেছিলেন, সে ছেলে এতদিন ধরে তাকে খেলিয়ে যাচ্ছে। অরিমিতার মুখ হা হয়ে গেল, চোখ বড় বড় হয়ে উঠল। তার মনে হচ্ছিল পৃথিবীটা উল্টে গেছে। শারমিন খান কাঁপতে কাঁপতে চেয়ারের হাতও লাকড়ে ধরলেন। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। সামিরা খানের ঠোঁট শুকিয়ে কাঠ। ইব্রাহিম খান স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার চোখে জমে উঠেছে জল। কারণ অনেকদিন পর তিনি নিজের ছেলের শক্তি নিজের চোখে দেখছেন। আর মাসুদ খান, তিনি যেন বাস্তবতা আর অবাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছেন। তার মনে হচ্ছিল, আমি কি স্বপ্ন দেখছি? এই ছেলেটা আসলে কে? খান বাহাদুরকে কেউ এভাবে দাবার গুটির মতো ব্যবহার করতে পারে? তাহলে তার ক্ষমতা শেষ কোথায়? এদিকে আমি মুচকি এসেই বললাম, কি হলো মিস্টার বাহাদুর, এত দ্রুত শক খেয়ে গেলেন? এখনও তো অনেক কিছুই বাকি আছে মিস্টার বাহাদুর। দুটো শব্দ শুনে খান বাহাদুর কেঁপে উঠলেন সামান্য, কিন্তু উপস্থিত সবাই সেটা লক্ষ্য করলো। তার বুকের ভেতর পুরনো স্মৃতিরা ঝড় তুলল। তিনি নিজের অজান্তেই বিড়বিড় করে উঠলেন, আজ আজ আমার হাতে তৈরি করা ছেলে আমার চোখে চোখ রেখে আমার নাম ধরে কথা বলছে। আমার এত খারাপ দিনও দেখতে হবে? প্রথমবারের মতো তার কণ্ঠে ক্লান্তি ছায়া ফুটে উঠল। ঠিক তখনই মৌ ছুটে এসে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখ ভিজে গেছে, গলায় কান্না। প্লিজ আব্রাহাম, চলো এখান থেকে চলে যাই প্লিজ, আমার খুব ভয় করছে। মৌয়ের কাঁপতে থাকা হাতের স্পর্শ অনুভব করলাম। কয়েক সেকেন্ড আগেও যার চোখে আগুন জ্বলছিল, সেই চোখে হঠাৎই এক ফোঁটা কোমলতা নেমে এলো। আমি ধীরে ধীরে মৌয়ের দিকে তাকালাম, তারপর দূরে দাঁড়িয়ে থাকা খান বাহাদুরের দিকে। 2 প্রজন্মের সংঘর্ষের মাঝখানে দাঁড়িয়ে তখন যেন সময় নিজে অপেক্ষা করছিল। পুরো গেস্ট হাউস তখন নিস্তব্ধ। কিছুক্ষণ আগেও যেখানে শত শত মানুষের কোলাহল ছিল, সেখানে এখন শুধু উত্তেজনা আর ভারী নিঃশ্বাসের শব্দ। খান বাহাদুরের চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠেছে। তার দৃষ্টি সরাসরি মাসুদ খানের উপর স্থির। হঠাৎ তিনি বজ্রকণ্ঠে গর্জে উঠলেন, মাসুদ, তুই তো আজ থেকে না 32 বছর আগে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলে, কিন্তু এই 32 বছরে আমার সাথে পেরে উঠতে পারলি না। তার কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল। এখন কি হলো? বাইরের একটা ছেলেকে এনে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলে। কথাগুলো শুনে মৌ কেঁপে উঠল। অরিমিতার বুক ধুক করে উঠল, কিন্তু মাসুদ খান এবার আগের মতো ভেঙে পড়লেন না। প্রথমে তার চোখে ভয়ের ছায়া দেখা দিলেও পরক্ষণে নিজেকে সামলে নিলেন। ধীরে ধীরে মাথা উঁচু করলেন, তারপর ঠোঁটের কোণে ব্যঙ্গর হাসি ফুটে উঠল। কেন, ভয় করছে নাকি? খান বাহাদুরের চোখ মুহূর্তে জ্বলে উঠল। মাসুদ খান থামলেন না। এইভাবে ভয় পাচ্ছেন যে এতদিন পর একজন মানুষ আপনার সামনে দাঁড়িয়েছে, যে আপনাকে দাঁত ভাঙ্গা জবাব দিতে জানে? পুরো হলরুম স্তব্ধ। খান বাহাদুর ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার প্রতিটি পদক্ষেপে যেন মেঝে কেঁপে উঠছে। আমাকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মানুষ এখনো জন্মায়নি। যদি সাহস থাকে তুই নিজে লড়াই কর, নয়তো তোর নিজের কাউকে বল। মুহূর্তের জন্য নীরবতা। তারপর মাসুদ খান হঠাৎ মুচকি এসে উঠলেন। তিনি আমার দিকে তাকালেন, তারপর সবার সমান আমার পিঠে আলতো একটা চাপড় মেরে বললেন, ইলহাম আমার পর কেউ না, সে আমার একমাত্র মেয়ে, ময়ূর স্বামী, সে আমার জামাই। শব্দগুলো বাতাসে ভেসে উঠতেই যেন সময় থমকে গেল। সবচেয়ে বড় ধাক্কাটা খেল অরুমিতা। তার চোখ বিস্ফোরিত হয়ে গেল, মুখ ফ্যাকাশে। সে একবার আমার দিকে তাকায়, একবার মৌয়ের দিকে, তারপর আবার মাসুদ খানের দিকে। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে সে সত্যি কানে হাত দিল। মনে মনে শুধু একটা কথাই ঘুরছে, না, এটা হতে পারে না। আব্রাহাম বিয়ে করেছে, তাও মৌকে। না না, আমি ভুল শুনছি। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অন্যদিকে দ্বিতীয় ধাক্কাটা খেল ইব্রাহিম খান ও শারমিন খান। দুজনে স্তব্ধ, তাদের চোখে বিস্ময়। তাদের ছেলে বিয়ে করেছে, জীবনের এত বড় সিদ্ধান্ত, আর তারা কিছুই জানে না।
শারমিন খানের চোখ ভিজে উঠল। ইব্রাহিম খান স্থির দাঁড়িয়ে রইলেন, কিন্তু তার বুকের ভেতর যেন ঝড় বইছে। আর সবচেয়ে অদ্ভুত প্রতিক্রিয়াটা হলো খান বাহাদুরের। তিনি প্রথমে স্থির হয়ে গেলেন, তারপর ধীরে ধীরে আমার দিকে তাকালেন। দীর্ঘক্ষণ, খুব দীর্ঘক্ষণ। সেই চোখে প্রথমবারের মতো রাগের সাথে মিশে গেল বিস্ময়ে, যেন তিনি হঠাৎ করে নতুন একটা হিসাব খুঁজে পেয়েছেন। তার নাতি, তার সবচেয়ে বড় শত্রুর জামাই, এই সমীকরণ তিনি কল্পনাও করেননি। তার ঠোঁট কেঁপে উঠল। তারপর হঠাৎ করে তিনি অট্টহাসিতে ফেটে পড়লেন। সেই হাসি ছিল অদ্ভুত, ভয়ঙ্কর, আর রাগে ভরা, আর খানিকটা বিদ্রুপে মাখা। ওহ, তাহলে চাচা ভাতিজা মিলে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিস? বেশ, দেখে তোরা কি করতে পারিস। চাচা ভাতিসা শব্দটা শুনেই যেন বজ্রপাত হলো। মাসুদ খানের মুখের হাসি মিলিয়ে গেল। তার চোখ বড় বড় হয়ে উঠল, শরীর কেঁপে উঠল। মনে হলো পৃথিবীটা হঠাৎ পাল্টে গেছে। মৌ স্থির হয়ে গেল। তার হাত থেকে প্রায় আমার হাত ছুটেই যাচ্ছিল। সে হতভঙ্গ চোখে কখনো খান বাহাদুরের দিকে, কখন আমার দিকে তাকাতে লাগলো। অরিমিতা তো প্রায় নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তার মনে হচ্ছে চাচা ভাতিজা, তার মানে মাসুদ খান খান পরিবারের রক্ত। তাহলে সে... কথাগুলো মাথায় আসতেই তার বুক কেঁপে উঠল। আর আমি যেন মুহূর্তের জন্য জমে গেলাম। জীবনে প্রথমবার আমার চোখে বিস্ময়ের ঝলক দেখা দিল। কি, আমার চাচা মানে? একই সাথে মাসুদ খানও বলে উঠলেন, ভাতিজা বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? ঠিক তখনই ইব্রাহিম খান মানে বাবার সামনেই গেলেন। তার কণ্ঠ ভারী। মাসুদ, তুই বাবার সাথে বেয়াদবি করছিস। হাজার হলো তিনি আমাদের বাবা। কথাটা শুনেই আমি যেন বিদ্যুৎ স্পষ্ট হলাম। আমার চোখ মুহূর্তেই বাবার দিকে চলে গেল, তারপর ধীরে ধীরে মাসুদ খানের দিকে। দুজনের চোখ এক হলো। মাসুদ খান খুব আস্তে মাথা নাড়লেন, শুধু একটাই ইশারা, কিন্তু সেই ইশারায় আমার পৃথিবী কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার চোখে একসাথে বিস্ময়, রাগ আর অবিশ্বাস খেলে গেল। এদিকে মাসুদ খান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। 32 বছরে জমে থাকা খুব বিস্ফোরিত হলো। তিনি গর্জে উঠলেন, তোমার মতো আমি চুরি পরে বসে থাকি না। আমার কাছে অন্যায়কারী মানে অন্যায়কারী, সে বাবা হোক অথবা সন্তান, আমি প্রতিবাদ করবই। তার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যে মুহূর্তের জন্য পুরো হলরুম আবার নীরব হয়ে গেল। আর সেই নীরবতার মাঝখানে দাঁড়িয়ে থাকা আমি অনুভব করলাম, আজকের রাত শুধু ক্ষমতার লড়াই নয়, আজকের রাত রক্তের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা আর প্রতিশোধের সব হিসাব একসাথে খুলে বসেছে। কেউ কথা বলছে না, কেউ নড়ছে না। মনে হচ্ছিল কয়েক মুহূর্ত আগে বিস্ফোরিত সত্যগুলো এখনও সবার মাথার ভেতর বজ্রপাতের মতো আঘাত করেই যাচ্ছে। ঠিক সেই সময় আমি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলাম। আমার চোখ দুটো রক্তবর্ণ, চোয়াল শক্ত, মুখের প্রতিটি রেখা জমে আছে বছরের পর বছর ধরে সঞ্চিত ক্ষোভ, অপমান আর বেদনা। আমি আব্রাহাম খান ইলহাম ঘোষণা দিচ্ছি, আমি এতিম। আমার কোনো মা নেই, আমার কোনো বাবা নেই। যে পরিবার বিনা অপরাধে আমাকে অপমানের শেষ সীমায় পৌঁছে দিতে পারে, সেই পরিবারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কথাগুলো শেষ হতেই মনে হলো কারো বুকের ভেতর ছুরি ঢুকে গেল। শারমিন খানের ঠোঁট কেঁপে উঠল, চোখ মুহূর্তে ভিজে গেল। মায়ের হৃদয় যেন চিৎকার করে উঠল। তার মনে পড়ে গেল ছোট্ট সেই ছেলেটার কথা, যে একসময় তার আঁচল ধরে ঘুরে বেড়াতো। আর সেই ছেলে সবার সামনে দাঁড়িয়ে বলছে, আমার কোনো মা নেই। পাশে দাঁড়িয়ে থাকা বাবার অবস্থা ভয়াবহ। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছিল কেউ তার কলিজা ছেড়ে টুকরো টুকরো করে ফেলছে। কিন্তু তিনি কিছু বুঝতে পারলেন না, কারণ তার ছেলের চোখে তিনি শুধু রাগ দেখছেন না, দেখছেন বছরের পর বছর জমে থাকা অভিমান। এদিকে আমি আবারও সামনে তাকালাম। আমার চোখ এবার স্থির হলো খান বাহাদুরের ওপর। আমি আব্রাহাম খান ইলহাম ওয়াদা করছি, খান টেক্সটাইল ইন্ডাস্ট্রির অস্তিত্ব আমি মুছে দেব। এই সাম্রাজ্য আমি ধ্বংস করে ছাই করে দেব। শব্দগুলো যেন এক একটা কামানের গোলা হয়ে আঘাত করলো। খান বাহাদুরের মুখ বিকৃত হয়ে গেল রাগে। তিনি বজ্রকণ্ঠে গর্জে উঠলেন, মাসুদ, এই ছেলে পাগল হয়ে গেছে, দিনের আলোতে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে। তার কণ্ঠে বিদ্রুপ থাকলেও চোখে প্রথমবারের মতো অস্থিরতা দেখা দিল, কারণ তিনি জানেন এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়। ঠিক তখন অরুমিতা ঠোঁট বাঁকিয়ে বলল, আরে ইলহাম ভাই, আপনার মতো মানুষের সাথে কোনো মেয়ে বেশি দিন থাকবে না। দেখবেন এই মেয়েও একদিন আপনাকে ছেড়ে চলে যাবে। কথাটা শেষ হওয়ার আগেই মৌ এগিয়ে এলো। তার চোখে আগুন, মুখের দৃঢ়তা। সে গর্জন দিয়ে বলল, মিস অরুমিতা, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার আব্রাহামের হাত ছাড়বো না। আমি যদি আজ গর্ভবতী না হতাম, তাহলে এই মুহূর্তে স্টেজে উঠে আপনার গাল লাল করে দিতাম। তবে চিন্তা করবেন না, সেই থাপ্পড়টা তোলা রইল, সময় হলে সুদ সহ ফেরত দেব।
মনে হলো পুরো হলরুমে একসাথে বজ্রপাত হলো, কারণ সবার কানে আটকে গেল একটাই শব্দ, গর্ভবতী। শারমিন খান হঠাৎ দুই হাতে মুখ চেপে ধরলেন। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তার নাতি, তাদের বংশের নতুন আলো পৃথিবীতে আসতে চলেছে। কিন্তু সেই আনন্দকে তিনি বুকে জড়িয়ে ধরার অধিকার হারিয়েছেন। ইব্রাহিম খানও স্থির হয়ে গেলেন। তার বুকের ভিতর আনন্দ আর বেদনা একসাথে যুদ্ধ শুরু করলো। একদিকে তিনি দাদা হতে চলেছেন, অন্যদিকে নিজের ছেলে তাকে বাবা বলে অস্বীকার করছেন। এই যন্ত্রণার ভাষা নেই। আর খান বাহাদুর, তিনি সত্যিই হতবাক। তার চোখ বড় বড় হয়ে গেল। মনে হচ্ছিল তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। ময়ের সাহসী ঘোষণা তাকে কয়েক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ করে দিল। অরুমিতার অবস্থা আরও করুণ। তার শ্বাস আটকে গেল। ময়ের হুমকি, তারপর গর্ভবতী হওয়ার খবর, সবকিছু মিলে তার মুখের রং উধাও হয়ে গেল। সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এদিকে আমি আবারও সামনে এগিয়ে গেলাম। আমার চোখে তখন ঝড়, কণ্ঠে আগুন। খান বাহাদুর, খুব শীঘ্রই আপনার পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, আর সেই ধ্বংসের সাক্ষী আপনি নিজেই হবেন। কথাটা বলার এক মুহূর্ত দাঁড়ালাম না। ধীরে ধীরে ময়ের হাত শক্ত করে ধরলাম। তারপর ঘুরে দাঁড়ালাম। দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলাম, মাথা উঁচু করে, কোনো ভয় ছাড়া, কোনো অনুশোচনা ছাড়া। মনে হচ্ছিল যুদ্ধ ঘোষণা করে বিজয়ের মতো ফিরে যাচ্ছি। পেছনে দাঁড়িয়ে থাকা মাসুদ খান সেই দৃশ্য দেখলেন। তার ভেতর জমে থাকা 32 বছরের অপমান, ক্ষোভ আর অসহায়ত্ব যেন একটু একটু করে ভেঙে পড়তে লাগলো। আজ বহু বছর পর তিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। এটা শুধু হাসি নয়, এটা প্রতিশোধের সূচনা দেখার হাসি, এটা মুক্তির হাসি, এটা জয়ের প্রথম আভাস। আর অন্যদিকে খান বাহাদুর স্থির দাঁড়িয়ে রইলেন। তার মুঠো এতটাই শক্ত হয়ে গেছে যে শিরাগুলো ফুলে উঠেছে। রাগে তার পুরো শরীর থরথর করে কাঁপছে, চোখে আগুন জ্বলছে। মনে হচ্ছিল এখনই সবকিছু ভেঙে চুরমার করে ফেলবেন। কিন্তু আজকে রাতে সবচেয়ে বড় সত্যটা তিনি বুঝে গেছেন। এতদিন সবাই তাকে ভয় পেত, কিন্তু আজ প্রথমবার একজন মানুষ তার চোখে চোখ রেখে যুদ্ধ ঘোষণা করে চলে গেল। আর সেই মানুষটার নাম আব্রাহাম খান ইলহাম। গেস্ট হাউসের বিশাল দরজা পেরিয়ে যখন সবাই বাইরে চলে এসেছে, তখনও রাতের বাতাস উত্তেজনার ভারী আবেশ ঝুলে আছে। আমি ময়ের হাত ধরে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই পিছন থেকে একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। ইলহাম ভাই। চিৎকারটা শুনে আমার পদক্ষেপ থেমে গেল। আমার চল শক্ত হয়ে উঠল, কিন্তু আমি পেছনে ফিরলাম না। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ড পর দ্রুত পায়ে সামনে এসে দাঁড়ালো অরুমিতা। তার চোখে রাগ, অপমান আর অদ্ভুত এক অস্থিরতা। ঠোঁট বাঁকিয়ে সে বলল, বউকে তো ভালোই পটিয়েছো ইলহাম ভাই। কিভাবে, কখন? আমি যে তোমার এক্স ওয়াইফ সেটা কেউ জানে? কথাটা শেষ হওয়ার সাথে সাথেই তারপর দুটো থাপ্পড় এসে পড়লো অরুমিতার গালে। সব কিছু এত দ্রুত ঘটলো যে অরুমিতা কয়েক সেকেন্ড বুঝতে পারলো না কি হয়েছে। সে গালে হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখ দুটো বিস্ফোরিত, মুখে অবিশ্বাস। তারপর কাপা গলায় বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারলি? ময় এক পা সামনে এগিয়ে এলো। তার চোখে ছিল অদম্য দৃঢ়তা। আগেই বলেছিলাম তোর জন্য একটা থাপ্পড় তোলা আছে, এখন সেটা দিয়ে দিলাম। আর একটা কথা ভালো করে শুনে রাখ, আমি আর আব্রাহাম একই ভার্সিটির স্টুডেন্ট ছিলাম। আমরা অনেক আগে থেকে একে অপরকে ভালোবাসি। তুই যেসব গল্প বানিয়ে বেড়াস সেগুলো দিয়ে আমার সংসার ভাঙতে পারবি না। তারপর ঠান্ডা গলায় বলল। কথাগুলো শুনে অরুমিতার মুখের রং বদলে গেল। তার চোখে প্রথমবারের মতো ভয়ের ছাপ দেখা দিল। এদিকে আমি নীরবে দাঁড়িয়েছিলাম। আমার বুকের ভিতর অদ্ভুত এক শান্তি নেমে এলো। আজ প্রথমবার কেউ আমার হয়ে লড়ছে, কেউ অন্ধবিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। আমার চোখের কঠোরতা খানিকটা নরম হয়ে গেল। আর মৌ, সে থামলো না, আরও দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার স্বামীকে বিশ্বাস করি, শেষ নিঃশ্বাস পর্যন্ত করব। তুই যে মিথ্যা অপবাদ দিয়েছিস সেটাও আমি জানি, তাই আমার সামনে আব্রাহামকে নিয়ে একটা কথাও বলবি না। অরুমিতা যেন বাকরুদ্ধ হয়ে গেল। তার মনে হচ্ছিল এতদিন যে অস্ত্র দিয়ে সে আঘাত করত, আজ সে অস্ত্র ভেঙে চুরমার হয়ে গেছে। কিছুক্ষণ চুপ থেকে দাঁতে দাঁত চেপে বলল, দেখবো তোদের এই বিশ্বাস কতদিন থাকে। দাদুকে নিয়ে আমিও মাঠে নামবো। ঠিক তখন আমি ধীরে মাথা তুললাম। আমার কণ্ঠ স্বাভাবিক শান্ত। আচ্ছা অরু, তোর জামাইয়ের নাম যেন কি? হ্যাঁ, আকাশ। সে কোথায়? অরুমিতা বুড়ো কুচকে বলল, বিদেশে গেছে। আমি স্থির চোখে তাকিয়ে রইলাম। তোর সাথে কথা বলিস না? অরুমিতা এবার একটু অস্বস্তি বোধ করলো। কেন? সে কিছুদিন ধরে আমার সাথে রাগ করে কথা বলে না। ওর সাথে বিদেশ যায়নি তাই। আমার চোখে তখন অদ্ভুত এক শীতলতা। ধীরেই বললাম, আর কোনোদিন বলবেও না। কথাটা শুনে অরুমিতার বুক ধুক করে উঠল। তার হাত পা ঠান্ডা হয়ে গেল, মুখের রং উধাও হয়ে গেল। কি কি বললে ইলহাম ভাই? কি বলতে চাইছো? তার গলা কাঁপছিল, চোখে আতঙ্ক জমতে শুরু করেছে।
পাশে দাঁড়িয়ে থাকা মৌ হঠাৎ থমকে গেল। তার বুকের ভেতর অকারণে একটা অস্বস্তি জন্ম নিল। ঠান্ডা একটা স্রোত যেন শরীর বেয়ে নেমে গেল। আমি কিছুক্ষণ নীরব রইলাম, তারপর বললাম, তোর স্বামী আর ফিরবে না। এই কথাটা শুনে অরুমিতার পৃথিবী যেন থেমে গেল। তার ঠোঁট কাঁপতে লাগলো, চোখে জল জমে উঠল। সে এক পা পিছিয়ে গেল, তারপর আরেক পা। না না, মিথ্যে, এটা মিথ্যে। সে মাথা নাড়তে লাগলো বারবার, যেন সত্যিটাকে অস্বীকার করতে চাইছে। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো, চোখ থেকে জল গড়িয়ে পড়ল। না, তুমি মিথ্যে বলছো। আকাশ আমাকে ছেড়ে যেতে পারে না। তার কণ্ঠ ভেঙে গেল। অরুমিতা হঠাৎ ভেঙে পড়ার মতো টলমল করতে লাগলো। এদিকে মো নিঃশব্দে দাঁড়িয়ে রইল। সে অরুমিতার দিকে তাকালো, তারপর আমার দিকে। তার মনে হলো এই মুহূর্তে অরুমিতার সমস্ত অহংকার, সমস্ত জেদ, সমস্ত রাগ ভেঙে চুরমার হয়ে গেছে। প্রথমবারের মতো সে অরুমিতার চোখে এক অসহায় মানুষের কান্না দেখতে পেল। আর রাতের নিঃশব্দ বাতাসে শুধু অরুমিতার কাঁপতে থাকা নিঃশ্বাসের শব্দ ভেসে বেড়াতে লাগলো। তার চোখে তখন কোনো রাগ ছিল না, বরং ছিল এমন এক শীতলতা যা মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। তারপর ধীরে ধীরে আমি বললাম, তুই আর আকাশ মিলে যা করেছিস, আর খান বাহাদুর যেসব অন্যায় করেছে, সব কিছুর হিসাব আমি নেব। আকাশের অধ্যায় শেষ, এখন তোর আর খান বাহাদুরের পালা। কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো গিয়ে বেঁধল অরুমিতার বুকে। তার মুখের রং মুহূর্তেই ফ্যাকাশ হয়ে গেল। মৌ কেঁপে উঠল, তার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। যে ইলহামকে সে চেনে, সেই মানুষটার চোখে আজ এক ভয়ঙ্কর প্রতিজ্ঞার আগুন জ্বলছে। অন্যদিকে অরুমিতা ধপ করে মাটিতে বসে পড়ল, চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। কিন্তু তার কান্নার চেয়ে বড় ছিল তার ভয়। একটা সত্য তাকে ভেতর থেকে ছিন্নভিন্ন করে দিচ্ছিল। যদি খান বাহাদুর জানতে পারে সেদিন আমাকে ফাঁসানোর খেলায় সে নিজে জড়িয়েছিল, তাহলে ভাবতেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। কারণ সে ভালো করেই জানে খান বাহাদুর শত্রুকে ক্ষমা করতে পারে না, আর বিশ্বাসঘাতককে তো কখনোই না। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, ময়ের হাত শক্ত করে ধরে গাড়ির দিকে এগিয়ে গেলাম। গাড়িতে ওঠার পর দীর্ঘক্ষণ কেউ কোনো কথা বললাম না, চারপাশে শুধু ইঞ্জিনের শব্দ। হঠাৎ মৌ নিচু স্বরে বলল, তুমি সত্যিই অরুর স্বামীকে মেরে ফেলেছো? প্রশ্নটা শুনেই আমার মুখের পেশি শক্ত হয়ে উঠল। আমার চোখের গভীরে হঠাৎ একরাশ যন্ত্রণা ভেসে উঠল। অনেকক্ষণ চুপ থেকে বললাম, প্লিজ মৌ, সেদিন আমার সঙ্গে কি হয়েছিল তার ন্যূনতম ধারণাও তোমার নেই। সেদিন আমি বেঁচে ছিলাম না, আমি মরে গিয়েছিলাম। আল্লাহ আমাকে দ্বিতীয়বার জীবন দিয়েছেন। কথাগুলো বলার সময় আমার চোখে এমন এক কষ্ট ফুটে উঠল, যা দেখে ময়ের বুকটা মোচড় দিয়ে উঠল। সে আর কোনো প্রশ্ন করল না, শুধু নিঃশব্দে আমার হাতটা আরো শক্ত করে ধরে রইল। বাড়িতে পৌঁছানোর পর ঘটল আরেক বিস্ময়। গাড়ি থেকে নামতে মাসুদ খান দ্রুত এগিয়ে এলেন। পরের মুহূর্তে তিনি আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর হাওয়া করে কেঁদে উঠলেন। বহু বছরে জমে থাকা কষ্ট যেন এক মুহূর্তে বেরিয়ে এলো। ইলহাম, তুই আমার বংশের রক্ত, তুই আমার বড় ভাইয়ের সন্তান। আমি নিঃশব্দে তাকে জড়িয়ে ধরলাম। আমার বুকের ভিতর অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়ল। জীবনে প্রথমবার আমি অনুভব করলাম কেউ আমাকে নিজের রক্ত বলে দাবি করছে। কিছুক্ষণ পর আমি ধীরে ধীরে বললাম, চাচ্চু, তুমি বাড়ি ছেড়েছিলে কেন? প্রশ্নটা শুনে মাসুদ খান থমকে গেলেন। মুহূর্তের জন্য তার চোখে পুরনো ক্ষতের ছায়া ভেসে উঠল। ধীরে ধীরে তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, সামরে খানের জন্য। মেজো চাচি, উনি কি করেছেন? মাসুদ খান গভীর শ্বাস ফেললেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোর বাবা বিয়ে করার আগেই তোর মেজো চাচা ইউসুফ খান সামিরা খানকে প্রেম করে বিয়ে করেছিল। তাকে দেখে যতটা সহজ সরল মনে হয়, সে তার চেয়েও শতগুণ বেশি ভয়ঙ্কর। কথাটা শুনে আমার ভুরু কুঁচকে গেল। মাসুদ খান আবার বললেন, তোর জীবনে যা যা ঘটেছে তার সব আমি জানি না, কিন্তু একটা সময় তুই নিজেই জানতে পারবি এর পেছনে এই মহিলার হাত আছে। এবার সত্যি আমি চমকে উঠলাম। আমার চোখ বিস্ফোরিত হয়ে উঠল। অসম্ভব, ওনাকে দেখলে তো খুব ভালো মানুষ মনে হয়। মাসুদ খান তিক্ত হাসলেন। এটাই তার সবচেয়ে বড় অস্ত্র, সেই তোমার দাদাকে কন্ট্রোল করে। তারপর এক একটা শব্দ জোর দিয়ে বললেন। কথাটা শোনার পর যেন পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। ময়ের চোখ বড় বড় হয়ে গেল। আয়েশা খান বিস্ময়ে মুখে হাত চাপা দিলেন। আর আমি যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মুখে অবিশ্বাস, চোখে বিস্ময়। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে অসম্ভব কথাটা আমি শুনছি। হঠাৎ আমি চিৎকার করে উঠলাম, কি বলছো যাচ্ছ? দাদুকে চাচি কন্ট্রোল করে? এটা কেউ বিশ্বাস করবে না। খান বাহাদুর পুরো বিজনেস দুনিয়াকে কন্ট্রোল করে, আর তাকে কন্ট্রোল করবে একজন মহিলা? গলা কাঁপছিল, কারণ এই সত্যটা সমস্ত ধারণাকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। মাসুদ খান স্থির কণ্ঠে বললেন, ইলহাম, তুই হতে পারিস বিজনেস কিং, বিজনেস পলিটিক্স তোর মতো মানুষ কম আছে,
কিন্তু বিজনেস পলিটিক্সের চেয়েও বড় একটা পলিটিক্স আছে, সেটা হলো ফ্যামিলি পলিটিক্স। তার চোখে তখন বহু বছরের অভিজ্ঞতার ছাপ। আর সামিরা খানের সঙ্গে সেই খেলায় তুই কখনো পারবি না। কথাটা শুনে আমার বুকের ভিতর যেন বজ্রপাত হলো। যে ছেলে কয়েক ঘন্টা আগে শত মানুষের সামনে দাঁড়িয়ে খান বাহাদুরকে চ্যালেঞ্জ করেছে, যে ছেলেকে দেখে সবাই ভয় পায়, সেই ছেলে প্রথমবারের মতো গভীর চিন্তায় ডুবে গেল। তার চোখে ভেসে উঠল অজস্র প্রশ্ন। তাহলে কি আমি এতদিন ভুল শত্রুর সঙ্গে যুদ্ধ করেছি? তাহলে কি পর্দার আড়ালে আরেকজন খেলোয়াড় ছিল? আমার মুঠো ধীরে ধীরে শক্ত হয়ে উঠল, চল শক্ত হয়ে গেল। অন্যদিকে ময়ের বুকও ধরপড় করতে লাগলো। সে নিঃশব্দে আমার পাশে এসে দাঁড়ালো, আমার হাতটা শক্ত করে ধরে ফেললো, কারণ সে বুঝতে পারছে খান বাহাদুরের বিরুদ্ধে যুদ্ধ যতটা ভয়ঙ্কর ভেবেছিল, বাস্তবতা হয়তো তার চেয়ে অনেক বেশি অন্ধকার। আর সে অন্ধকারের নাম সামিরা খান। আমি এবার চল শক্ত করে দাঁড়িয়ে রইলাম। আমার চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা। মনে হচ্ছিল পৃথিবীর কোনো শক্তি আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। আমি ধীরে ধীরে মাসুদ খানের দিকে তাকিয়ে বললাম, চাচ্চু, আগে খান গ্রুপকে নিচে নামিয়ে আনি, তারপর একে একে সব হিসাব হবে। আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এতদিন বিজনেস পলিটিক্স খেলেছি, এবার না হয় ফ্যামিলি পলিটিক্স খেলবো। কথাটা শুনে মাসুদ খানের বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি বহু বছর ধরে সামিরা খানকে দেখেছেন, জানেন এই নামের পেছনে কতটা ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে আছে। তাই আমার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি এবার ভয়াবহ খেলার কথা বলছো ইলহাম। তুমি জানো শুধুমাত্র সামিরা খানের বিরুদ্ধে কথা বলার অপরাধে তোমার চাচা ইউনুস খানকে খান বাহাদুর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? কথাটা শেষ হতে আমি থমকে গেলাম। কি? চাচাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? আমার কণ্ঠে স্পষ্ট অবিশ্বাস। মুহূর্তের জন্য যেন হিসাব মিলাতেই পারলাম না। তারপর নিজের চল শক্ত করে বললাম, তাহলে তো ওই মহিলা সত্যি ডেঞ্জারাস। সমস্যা নেই, আমি আমার মতো এগোবো। আমার চোখে তখন সেই পুরনো আগুন, যে আগুন দেখে বড় বড় ব্যবসায়ীরাও পথ বদলে ফেলে। মাসুদ খান দীর্ঘশ্বাস ফেললেন, আর মৌ নিঃশব্দে আমার দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল যতই আমাকে জানছে, ততই নতুন এক মানুষকে আবিষ্কার করছে। পরদিন সকালে হেড অফিস, বড় কনফারেন্স রুমে বসে আছি। মৌ, আমি আর মাসুদ খান। টেবিলের উপর ছড়িয়ে আছে অসংখ্য ফাইল, কিন্তু আমার চোখে অন্য পরিকল্পনা। চাচ্চু, মৌ, তোমরা ভালো করে শোনো। খান বাহাদুর এখন থেকে আমাদের প্রতিটা ছোট প্রজেক্টের উপর নজর রাখবে। তাই ছোট খেলা বন্ধ, এবার আমরা বড় খেলা খেলবো। কথাটা শুনে মৌ ভুরুকুসকে তাকালো, তার চোখে কৌতূহল। আর মাসুদ খানের বুক দুঃখ করে উঠল, কারণ আমার মুখে বড় খেলা কথাটার মানে কখনো সাধারণ কিছু হয় না। মাসুদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কি ভাবছো? এবার বড় প্রজেক্টে যাব, এমন প্রজেক্ট যেটা দেখে খান বাহাদুরের রাতের ঘুম হারাম হয়ে যাবে। কথাটা শুনে ময়ের চোখে উত্তেজনা ঝিলিক ফুটে উঠল। অন্যদিকে মাসুদ খান চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ হিসাব করে বললেন, তার জন্য অন্তত 2000 কোটি টাকার নতুন শেয়ার লাগবে। ফ্যাক্টরি বড় করতে হবে, নতুন মেশিন আনতে হবে। এটা এত সহজ না। কিন্তু আমার ঠোঁটের কোণে হাসি আরো গভীর হলো। আমি ধীরে বললাম, চাচ্চু, 2000 কোটি টাকার শেয়ার আমি ইনভেস্ট করব। মাসুদ খান প্রথম ধাক্কা খেলেন, কিন্তু পরের কথাই যেন নিঃশ্বাসই বন্ধ হয়ে গেল। আর ফ্যাক্টরি আমি অলরেডি তৈরি করে রেখেছি। মুহূর্তেই নীরবতা, পুরো রুম নিস্তব্ধ। মাসুদ খান কয়েক সেকেন্ড শুধু তাকিয়ে রইলেন। তার চোখ বড় বড় হয়ে গেছে। মনে হচ্ছিল তিনি ঠিক শুনেছেন কিনা সেটাই বুঝতে পারছেন না। কি কি বললে? তার কণ্ঠ কেঁপে উঠল। ফ্যাক্টরি তৈরি করে রেখেছো? আমি মাথা নাড়লাম। মাসুদ খান ধপ করে চেয়ারে বসে পড়লেন। তার বুকের ভিতর ধকপক শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে তিনি প্রতিদিন নতুন করে শখ খাচ্ছেন। তিনি মনে মনে বললেন, এই ছেলেটা আসলে মানুষ তো, নাকি দাবার এমন এক খেরায় যে কয়েক বছর আগেই পরের চাল সাজিয়ে রাখে? এদিকে মৌ হতবাক, তার চোখ বিস্ফোরিত। সবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তুমি আগে থেকেই ফ্যাক্টরি তৈরি করে রেখেছো? মানে তুমি এতদিন ধরে এসব প্ল্যান করেছিলে? আমি শুধু মুচকি হাসলাম। সে হাসি দেখে ময়ের শরীর কেঁপে উঠল, কারণ সে বুঝে গেল আমি শুধু যুদ্ধ করছি না, আমি অনেক আগেই যুদ্ধযুদ্ধের পরিকল্পনা করে রেখেছি। অন্যদিকে খান ম্যানশনে একটি বিলাসবহুল কক্ষে খান বাহাদুর জানালার পাশে দাঁড়িয়ে আছেন। তার মুখে গভীর চিন্তার ছাপ। ঠিক তখনই কক্ষে প্রবেশ করলো সামিরা খান। তার ঠোঁটে মৃদু হাসি, কিন্তু চোখে এক অদ্ভুত শীতলতা। সে ধীরে ধীরে সামনে এসে বলল, বাবা, এতদিন ব্যবসার ব্যাপারে আমি কিছু বলিনি, মাথাও ঘামাইনি। খান বাহাদুর তার দিকে তাকালেন। সামিরা খান এবার সোফায় বসে শান্ত কণ্ঠে বললেন, কিন্তু এখন সময় বদলে গেছে। এখন থেকে আপনার ব্যবসার সব কিছু আমি মেনটেন করব, পিছন থেকে। তার চোখে তখন অদ্ভুত আত্মবিশ্বাস, এক ধরনের বিপজ্জনক নিশ্চয়তা। সে ধীরে ধীরে ঠোঁট বাঁকিয়ে বলল,
দেখি এবার খেলা কিভাবে খেলে আব্রাহাম খান ইলহাম। কক্ষের বাতাস যেন মুহূর্তেই ভারী হয়ে উঠল। একদিকে আমি, অন্যদিকে সামিরা খান। দুজনেই চাল দিচ্ছি, দুজনে অপেক্ষা করছি। আর কেউই জানে না এই যুদ্ধের শেষে কে দাঁড়িয়ে থাকবে আর কে বা ইতিহাস হয়ে যাবে। অন্যদিকে খান ম্যানশনের বিশাল স্টাডি রুমে তখন থমথমে পরিবেশ। দেয়ালে ঝুলে থাকা দামি পেন্টিং, ঝাড়বাতির আলো আর নরম কার্পেট, সব কিছু যেন সেই মুহূর্তে নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। খান বাহাদুর গভীর চিন্তায় ডুবেছিলেন। তার জীবনে খুব কম মানুষই তাকে ভাবাতে পেরেছেন, কিন্তু আমি তাদের মধ্যে থেকে একজন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি ধীরে বলে উঠলেন, সামিরা, তুমি আসলে কি করতে চাইছ? ইলহাম কিন্তু সাধারণ কেউ না। ছেলেটা ব্যবসায়িক, রাজনীতিক, খুব ভালো বোঝে। সামিরা খান ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে চেয়ারে হেলান দিল। তার চোখে তখন এক আত্মবিশ্বাস যা খান বাহাদুরের মতো মানুষকেও সতর্ক করে দেয়। সে শান্ত স্বরে বলে, বাবা, ইলহামকে হারাতে হলে তার বিরুদ্ধে না খেললেই হবে না। ওর নিজের তৈরি করা বোর্ডে ওকেই ফাঁদে ফেলতে হবে। খান বাহাদুর বুড়োকুসকে তাকালেন। সামির এবার সামনে ঝুঁকে বলল, আপনি কোম্পানির সিইও, কিন্তু এবার থেকে তার চোখ দুটো অসম্ভবভাবে চকচক করে উঠল। পেছনের আসল সিইও আমি। কথাটা শুনে খান বাহাদুর পর্যন্ত কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে গেলেন। তার মতো মানুষের চোখে বিস্ময় ছায়া ফুটে উঠল। তিনি সামিরা খানের দিকে তাকিয়ে রইলেন, মনে মনে বললেন, এই মহিলার মাথার ভিতরে কি আছে? ব্যবসায়িক চাল বোঝে, রাজনৈতিক চাল বোঝে, কিন্তু সামিরার চালগুলো সবসময় অদৃশ্য থাকে। এ কারণেই হয়তো এত বছর ধরে সবাইকে নিজের ইচ্ছা মতো নাচাতে পেরেছে। প্রথমবারের মতো খান বাহাদুরের মনে হলো হয়তো এই যুদ্ধে আমার চেয়ে ভয়ঙ্কর একজন খেলোয়াড় মাঠে নেমেছে। অন্যদিকে মাসুদ খান টেক্সটাইলের প্রধান কার্যালয়ে বড় কনফারেন্স রুমে বসে আছে আমি, মৌ আর মাসুদ খান। টেবিলের উপর ছড়িয়ে আছে নতুন প্রকল্পের ফাইল। আমি ফাইলগুলো বন্ধ করে সামনে রাখলাম। চাচ্চু, আপনি সব ছোট প্রজেক্ট নিয়ে কাজ করবেন, আর আমি আর মৌ বড় প্রজেক্টগুলো দেখব। এবার দেখি খান বাহাদুর কি করতে পারে। কথাটা শুনে মাসুদ খান উদ্বিগ্ন হয়ে উঠলেন। তিনি ধীরে ধীরে বললেন, ইলহাম, একটা বিষয় ভুলে যেও না, যদি সামিরা খান ব্যবসায় মাথা ঘামায় তাহলে তাদের সব পরিকল্পনা বদলে যাবে। মৌ মাথা নাড়ল, তার চোখে উদ্বেগ স্পষ্ট। হ্যাঁ আব্রাহাম, বাবা যেভাবে ওই মহিলার কথা বলেছে, আমার মনে হয় তারা আগের প্ল্যান বদলে ফেলবে। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর হঠাৎ মুচকে হাসলাম। সেই হাসিটি দেখে ময়ের বুকের ভিতর কেমন যেন কেঁপে উঠল, কারণ এই হাসি সে আগেও দেখেছে। আর প্রতিবার এই হাসির পর এমন কিছু ঘটেছে যা কেউ কল্পনাও করতে পারেনি। মৌ, আগেও বলেছি আমি খালি মাঠে গোল দিতে পছন্দ করি না। খেলার আসল মজা তো তখনই যখন প্রতিপক্ষ ভাবে সে জিতেছে, কিন্তু কিছু বড় জিততে হলে মাঝে মাঝে আগে কিছু হারাতে হয়। কথাটা শুনে পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। মৌ থমকে গেল। তার চোখ বড় বড় হয়ে উঠল। তার মনে হচ্ছিল সে কথার অর্থ বুঝতে পারছে, আবার পারছেও না। মাসুদ খান স্থির হয়ে বসে রইলেন। তার শরীরের লোম দাঁড়িয়ে গেছে, বুকের ভিতর দুকপুক শব্দ বাড়ছে। তিনি অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন আর মনে মনে বললেন, আমি কি সত্যি এই ছেলেটার সঙ্গে একই রক্তের সম্পর্ক বহন করি? এ কেমন চিন্তা ভাবনা, এ কেমন খেলা! হারার ভেতর জেতার পরিকল্পনা। তার মাথায় কিছুই ঢুকছে না। যতবার তিনি ভাবেন আমাকে বুঝে ফেলেছেন, ততবারই আমি নতুন এক রহস্য সামনে দাঁড় করাই। অন্যদিকে ময়ের বুকের ভিতর অদ্ভুত অনুভূতি জন্ম নিল, ভয়, বিস্ময় আর গর্ব, সব কিছু মিলেমিশে একাকার। সে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল, কারণ সে বুঝতে পারছে এখন আর শুধু ব্যবসার যুদ্ধ চলছে না। এটা এমন এক দাবার খেলা যেখানে প্রতিটি চালের পেছনে আরেকটি গোপন চাল লুকিয়ে থাকে। একদিকে সামিরা খান, অন্যদিকে আমি, আর মাঝখানে দাঁড়িয়ে আছে খান সাম্রাজ্য, যার ভবিষ্যৎ নির্ধারণ করবে কে আগে কার ফাঁদে পা দেয়। পরদিন ঢাকার অভিজাত বাণিজ্যিক এলাকায় অবস্থিত একটি 5 তারকা হোটেলের বিশাল কনফারেন্স হলে বসেছে এক গুরুত্বপূর্ণ সভা। আজকের আলোচনার বিষয় 6,000 কোটি টাকার শীতকালীন পোশাক রপ্তানির বিশাল আন্তর্জাতিক প্রকল্প। জাপানের একটি স্বনামধন্য কোম্পানি এই প্রকল্পের জন্য বাংলাদেশের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা আয়োজন করেছে। হলরুমে একে একে উপস্থিত হয়েছে দেশের শীর্ষ 5টি শিল্পগোষ্ঠীর প্রতিনিধি। পরিবেশটা ছিল গম্ভীর, তবে তার ভেতরে লুকিয়ে ছিল তীব্র প্রতিযোগিতার উত্তাপ। ঠিক তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম আমিও মৌ। মুহূর্তের জন্য কয়েকজনের দৃষ্টি আমাদের দিকে ঘুরে এলো, আর দূরে বসে থাকা অরুমিতা আমাদের দেখে হঠাৎ সোজা হয়ে বসলো। তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। সে দ্রুত খান বাহাদুরের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, দাদু, আব্রাহাম ভাই এসেছে, সাথে তার বউ আছে। একটু থেমে ময়ের দিকে তাকালো। কথাটা শুনে খান বাহাদুর ধীরে ধীরে মুখ তুললেন। তার চোখ মুহূর্তে কঠিন হয়ে উঠল। পাশে বসে সামিরা খানও দৃষ্টি ঘুরিয়ে তাকালেন।
দুজনের চোখে একই আগুন, একই রাগ, একই অস্বস্তি। তাদের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা এখন আর আগের সে অবহেলিত ইলহাম নয়, সে এখন তাদের সাম্রাজ্যের জন্য বাস্তব হুমকি। ঠিক তখনই মঞ্চে উঠলেন জাপানি কোম্পানির বাংলাদেশি প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। আগে আমাদের বড় প্রকল্পগুলোতে সাধারণত বাংলাদেশের 3 বা 4টি প্রতিষ্ঠিত কোম্পানি অংশগ্রহণ করত, কিন্তু এবার আমরা নতুন একটি কোম্পানিকেও সুযোগ দিচ্ছি। কিছুক্ষণ থেমে তিনি মুচকি হাসলেন। তার দৃষ্টি গিয়ে থামল আমার উপর। আব্রাহাম খান ইলহাম, খান টেক্সটাইলের পক্ষ থেকে তিনিও এই প্রতিযোগিতায় অংশ নেবেন। মুহূর্তের মধ্যে পুরো হলরুম করতালিতে ভরে উঠল। অনেকেই উঠে দাঁড়িয়ে শুভেচ্ছা জানালো, কেউ হাসলো, কেউ সম্মানের দৃষ্টিতে তাকালো। কিন্তু 3 জন মানুষ নীরব রইল, খান বাহাদুর, সামিরা খান আর অরুমিতা। তাদের চোখে করতালির পরিবর্তে চলছিল অন্য কিছু। জাপানি প্রতিনিধি আবার বললেন, এই প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করছি এবার টেন্ডার নিয়ে চমৎকার প্রতিযোগিতা হবে। আমাদের ফ্যাশন ডিজাইনার আপনাদের সব টেকনিক্যাল ডিটেলস বুঝিয়ে দেবেন, তারপর আপনারা নিজেদের প্রস্তাব জমা দেবেন। বক্তব্য শেষ করে তিনি মঞ্চ ছেড়ে চলে গেলেন। কিছুক্ষণ পর মিটিং শেষ হলো। এক এক করে বিভিন্ন কোম্পানির সিইওরা বেরিয়ে যেতে শুরু করলেন। আর ঠিক তখনই মুখোমুখি হলো 2 পক্ষ। একদিকে খান বাহাদুর, সামিরা খান, অরুমিতা, অন্যদিকে আমিও মৌ। চারপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। খান বাহাদুর ধীরে ধীরে সামনে গেলেন, তার চোখে হিংস্র সতর্কবার্তা। তিনি বললেন, আব্রাহাম, বেশি উঠতে নেই, ডানা ভেঙে যেতে সময় লাগে না। কথাটা শুনে আমার মুখে কোনো পরিবর্তন এলো না। আমি শুধু মৃদু হাসলাম। পাশে দাঁড়ানো মৌ অজান্তে আমার হাত শক্ত করে ধরে ফেলল। তখন সামিরা খান এগিয়ে এলেন। তার মুখে ছিল শান্ত হাসি, কিন্তু সেই হাসির ভিতরে লুকিয়ে ছিল ধারালো বিষ। তিনি বললেন, বাবা উড়তে দিন, ও তো কালকে ছেড়ে, দেখি না কত দূর যেতে পারে। তার চোখের গভীরে এমন এক রহস্য লুকিয়ে ছিল যা পড়ে বোঝা অসম্ভব। অরুমিতা ঠোঁট বাঁকিয়ে বলল, মা, এত কথা বলার দরকার নেই, সব মানুষেরই দুর্বলতা থাকে। তার চোখ গিয়ে থামলো আমার উপর। আব্রাহাম ভাই আমার সব দুর্বলতা শেষ করে দিয়েছে, তাই এখন আমার আর কোনো দুর্বলতা নেই। আমি এবার পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছি। কথাটা শেষ হতে আমি হো হো করে এসে উঠলাম। আমার হাসির শব্দে চারপাশের কয়েকজন পর্যন্ত থমকে গেল। হাসি থামিয়ে বললাম, খুব ভালো লাগছে। আমার সাথে লড়াই করতে খান বাহাদুর তার সব শক্তি ব্যবহার করছে। আমার চোখ এবার গিয়ে থামলো অরুমিতার ওপর। সেই দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ছিল যে ওর বুকের ভেতরটা কেঁপে উঠল। কিন্তু মিস সলনামী অরুমিতা। আমি এক হাতে মুখে টেনে বুকের কাছে টেনে দাঁড় করালাম। মৌ বিস্ময়ে তাকালো আমার দিকে। তারপর আবার বললাম, মৌ আমার স্ত্রী, আমার প্রথম ভালোবাসা, আমার দুর্বলতা আর আমার সবচেয়ে বড় শক্তি। কেউ যদি তার দিকে চোখ তুলে তাকায়, তাহলে আমি তাকে দ্বিতীয়বার তাকানোর সুযোগ দেব না, তার আগে উপরে পাঠিয়ে দেব। কথাগুলো শেষ হওয়ার সাথে সাথেই অরুমিতার শরীর কেঁপে উঠল। তার বুকের ভিতর ধক করে উঠল। মনে হলো যেন অতীতের বহু স্মৃতি একসাথে ফিরে এসেছে। তার গলা শুকিয়ে গেল, আঙ্গুলগুলো অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে লাগলো। খান বাহাদুরের অবস্থাও খুব একটা ভিন্ন ছিল না। তিনি বাইরে থেকে কঠোর থাকার চেষ্টা করছিলেন, কিন্তু বুকের ভেতর অদ্ভুত চাপ অনুভব করলেন। কারণ তিনি বুঝতে পারছেন এই ছেলেটা শুধু ব্যবসা নিয়ে যুদ্ধ করছে না, সে নিজের মানুষদের জন্য যুদ্ধ করছে। আর এমন মানুষকে হারানো সবচেয়ে কঠিন। কিন্তু সামিরা খান, তিনি স্থির, অস্বাভাবিকভাবে স্থির। তার মুখে না বিস্ময় না রাগ, শুধু গভীর পর্যবেক্ষণ। মনে হচ্ছিল তিনি আমার প্রতিটি শব্দ, প্রতিটি অভিব্যক্তি, প্রতিটি দুর্বলতা মনে গেঁথে নিচ্ছেন। তার চোখের গভীর এমন এক রহস্যময় ছায়া ছিল যা দেখে বোঝা যাচ্ছিল এই যুদ্ধ এখনো শুরু হয়েছে মাত্র। আর আমার বুকের সাথে দাঁড়িয়ে থাকা সেই মৌ, তার চোখ ভিজে উঠল গর্বে, ভালোবাসায়, নিরাপত্তার অনুভূতিতে। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত ঝড় যদি একসাথে নেমে আসে, এই মানুষটার পাশে থাকলে সে ভয় পাবে না। অজান্তে সে আমার বাহু আরো শক্ত করে আঁকড়ে ধরল। আর তার বুকের ভিতর নিঃশব্দ উচ্চারিত হলো একটাই কথা, যুদ্ধ যত বড়ই হোক, আমি তোমার পাশেই থাকবো আব্রাহাম। রাতের বেলা ডাইনিং টেবিলের উপর সাজানো ছিল নানা রকম খাবার, কিন্তু খাবারের চেয়ে বেশি ভারী ছিল পরিবেশ। 4 জন মানুষ একই টেবিলে বসে থাকলেও সবার মাথায় ঘুরছে একই নাম, সামিরা খান। মাসুদ খান দীর্ঘ শ্বাস ফেলে পানির গ্লাস নামিয়ে রাখলেন। তারপর আমার দিকে তাকিয়ে দীর্ঘ গলায় বললেন, ইলহাম, আজ সামিরা খান কিছু বলেছে? প্রশ্নটা শুনে মৌ মাথা তুলল। তার চোখে এখনো দুপুরে সেই সাক্ষাতের ছাপ স্পষ্ট। সে নিচু গলায় বলল, বাবা, শুধু সামিয়া খান না, পুরো পরিবার নেমেছে আব্রাহামের বিরুদ্ধে। একটু থেমে সেজন আবারও সেই মুহূর্তে ফিরে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল সামিরা খানের চোখ। তার কণ্ঠে রাগ ছিল না, চিৎকার ছিল না,
কিন্তু কেন জানি মনে হচ্ছিল তিনি ইতিমধ্যেই কিছু একটা ঠিক করে রেখেছেন। মৌয়ের হাত অজান্তে কেঁপে উঠল। তার চোখে কোনো ভয় ছিল না, কোনো তাড়াহুড়াও ছিল না, যেন তিনি নিশ্চিত শেষ হাসিটা তিনিই হাসবেন। টেবিলে কয়েক সেকেন্ডে নীরবতা নেমে এলো। তারপর আমি মুচকি হাসলাম, একটা আত্মবিশ্বাসী অদ্ভুত হাসি। চাচ্চু, আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। মানুষ যতই বড় হোক, তার ক্ষমতা যত বিশালী হোক, আমার মাথা শুধু আল্লাহর সামনেই নত হবে। কথাগুলো বলার সময় আমার চোখে এমন এক দৃঢ়তা ছিল যা থেকে ময়ের বুকের ভেতর অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। কিন্তু মাসুদ খানের মুখের উদ্বেগ কমল না, বরং আরও গভীর হলো। তিনি ধীরে ধীরে বললেন, ইলহাম, তুমি এখনো সামনে খানকে চিনতে পারোনি? ওর চুপচাপ থাকা কখনোই শান্তির লক্ষণ না, ওর নীরবতা সবচেয়ে বড় সতর্কবার্তা। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। মাসুদ খানের চোখে পুরনো ভয়ের ছায়া ফুটে উঠল। বাকিনি যেমন শিকার ধরার আগে চাপ দেয় না, আগে চুপচাপ অপেক্ষা করে, সামনে খানও ঠিক তেমন। সে যখন নীরব হয় তখন বুঝতে হবে ঝড় তৈরি হচ্ছে। কথাটা শুনে ময়ের বুকটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে উঠল, আর আমার চোখে এক মুহূর্তের জন্য চিন্তার রেখা ফুটে উঠল। খুব ক্ষণস্থায়ী কিন্তু ছিল, কারণ আমি বুঝতে পারছি খান বাহাদুরকে মোকাবেলা করা এক বিষয়ে, কিন্তু সামিরা খান সে সম্পূর্ণ ভিন্ন খেলার খেলোয়াড়। অন্যদিকে খান ম্যানশনে ব্যক্তিগত লাউঞ্জ, বিশাল কাচের জানালার সামনে বসে আছে খান বাহাদুর, তার পাশে সামিরা খান, আর সামনে অস্থিরভাবে পায়চারি করছে অরুমিতা। তার চোখে এখনো জ্বলছে অপমানের আগুন। হঠাৎ সে গর্জে উঠল দাঁড়িয়ে, দাদু, আমি আব্রাহাম ভাইকে ছাড়বো না, ওদের আমি রাস্তায় নামিয়ে ছাড়বো। তার কণ্ঠে ছিল রাগ, প্রতিশোধ আর আহত অহংকার। কিন্তু পরের মুহূর্তেই চুপ। সামিরা খানের বজ্রকঠিন কণ্ঠ পুরো রুম কাঁপিয়ে দিল। অরুমিতা থমকে গেল, তার মুখের সব কথা যেন মুহূর্তে হারিয়ে গেল। সামিরা খান ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তার চোখ দুটো শীতল, ভয়ঙ্করভাবেই শীতল। ইলহামের কথা শুনে তুই তখন থরথর করে কাঁপছিলি, আমি নিজের চোখে দেখেছি। তাই বড় বড় কথা বলার আগে নিজের অবস্থানটা বুঝে নে। অরুমিতা অপমানিত মুখে নিচের দিকে তাকিয়ে রইল। খান বাহাদুরও মাথা নাড়লেন। সামিরা ঠিক বলেছে, ভয় পেলে যুদ্ধ জেতা যায় না। অরুমিতা এবার অসহায় গলায় বলল, তাহলে তোমরা কিছু করো, শুধু বসে থাকলে হবে? ইলহাম তো প্রতিদিন আরো শক্তিশালী হয়ে যাচ্ছে। কথাটা শুনে সামিরা খান হঠাৎ মুচকি হাসলেন, একটা অদ্ভুত হাসি, যে হাসি দেখে অরুমিতার বুকের ভিতর অকারণে ঠান্ডা স্রোত বয়ে গেল। সামিরা খান ধীরে ধীরে বললেন, আমরা যা করার তা অনেক আগেই করে ফেলেছি। মানে? ইলহাম ইতিমধ্যে আমাদের ফাঁদে পা দিয়েছে। অরুমিতা হতবাক। সামিরা খানের ঠোঁটের হাসি আরো গভীর হলো। কথাটা শুনে অরুমিতার শরীর কেঁপে উঠল, তার চোখ বড় বড় হয়ে গেল। মনে হলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কিভাবে? কিন্তু সামিরা খান আর কিছু বললেন না, শুধু রহস্যময় দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে রইলেন। আর ঠিক তখনই খান বাহাদুর হো করে এসে উঠলেন। সেই হাসিতে ছিল নিষ্ঠুর আনন্দ। বহুদিন পর যেন তিনি আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। সামিরা খানও হাসলেন। দুজনের হাসি একসাথে মিলে লাউঞ্জের দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। সেই হাসির শব্দ শুনে অরুমিতার বুকের ভিতর পর্যন্ত কেঁপে উঠল, কারণ সে জানে যখন এই দুটো মানুষ একসাথে হাসে তখন কারো না কারো জীবনে ঝড় নামতে চলেছে। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে এবার দাঁড়িয়ে আছে আব্রাহাম খান ইলহাম। তো বন্ধুরা, কি মনে হয় কেমন ঝড় নেমে আসতে পারে? আর হ্যাঁ, এরপরেই কিন্তু শেষ পর্ব। ইনশাল্লাহ এরপরেই A to Z সব একসাথে করে দেওয়া হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও। টাটা। আর একটা কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।